মাউন্ট হয়ে আসবে কি? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির আচ্ছা, আমরা এখানে সবাই মূলত এসইও কি বা এসইওর পার্সপেক্টিভটা কি বা এসইও দ্বারা কি করা যায় এই বিষয়গুলো জানার জন্য একত্রিত হয়েছি। এখন এসইও যদি মনে করেন যে ইন্টারনেট আপনার একটা গোটা বিশ্ব, তাহলে এসইওকে বলবো এটার ওভার 75% দখল করে আছে। আমি তো কথাটা বললাম, কিন্তু কথাটার উপরে যুক্তি তো আনতে হবে, তাই না? কারণ ইন্টারনেটে তো ওয়েব ডিজাইন আছে, অ্যাপস ডিজাইন আছে, সফটওয়্যার আছে, আরও অনেক কিছু আছে, কিন্তু এসইও কেন? এসইওটা মূলত মার্কেটিং। এখন মার্কেটিং ছাড়া যেমন কোনো বিজনেস শাইন করতে পারে না, এসইও ছাড়া আপনি যে ইন্টারনেট বেস যে কোনো বিজনেসে আসেন কখনোই সম্ভব হবে না। কারণ এসইও দ্বারা আপনি মানুষের কাছে রিচ করতে পারবেন, এসইও দ্বারা আপনি অন্যকে বুঝাইতে পারবেন যে দ্যাট আই হ্যাভ সামথিং দ্যাট ইজ নিডেড ফর ইউ, যে আমার কাছে এমন কিছু আছে যা দ্বারা তুমি উপকৃত হবা। কিন্তু সে যদি নাই জানে আপনার কাছে কি আছে, তাহলে সে তো আপনার কাছে আসবে না, তাই না? তাহলে এসইও কিংবা এসইও সার্চ ইঞ্জিন মার্কেটিং অপটিমাইজেশনের মেইন পার্সপেক্টিভটা হচ্ছে কি? টু রিচ আদার পিপল, টু রিচ ইয়োর কাস্টমার, টু রিচ ইয়োর অডিয়েন্স, টু রিচ ইয়োর অডিয়েন্স। তাহলে এসইওর আমরা সংক্ষেপে এতটুকু বলতে পারি যে এসইও ইজ এ ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। ইজ দ্যাট কারেক্ট? তাহলে এখন এসইওর ক্ষেত্রে যেটা হয় যে এসইওর স্পেসিফিকেশন বা সংজ্ঞা বলতে গেলে এসইও ইজ এ টেকনোলজি দ্যাট হেল্পস এ ওয়েবসাইট টু রিচ এনি সার্চ ইঞ্জিন ফার্স্ট পেজ ফর এনি স্পেসিফিক কিওয়ার্ড বাই অর্গানিক ওয়ে। অর্গানিক ওয়ে একটা টার্মস আমি ইউজ করছি। এখন অর্গানিক ওয়েটা কি? আমরা আমরা দুনিয়াতে দুই ধরনের জিনিস পাই, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। একটা প্রকৃতি আমাদেরকে আপনা আপনি ভাবেই দিচ্ছে, আর একটা কৃত্রিম উপায়ে আমরা তৈরি করে নিচ্ছি। যেমন ধরেন এই ঠান্ডার দিনে এখন বাইরে যান, অনেক ভালো বাতাস পাবেন, এটা কিন্তু প্রাকৃতিক। কিন্তু এই ঘরের মধ্যে যখন গরম লাগে তখন কিন্তু আপনি ওইটা বাদে ফ্যানের বাতাস, ফ্যান চালু করেন, তাহলে কি হচ্ছে? এটা কৃত্রিম বাতাস, ওইটা প্রাকৃতিক বাতাস। তাহলে কিন্তু প্রাকৃতিক বাতাস কিংবা প্রাকৃতিক জিনিসগুলো পাওয়ার জন্য কিছু কিছু প্রসিডিউর মেনটেন করতে হয়। যেমন আমাদের জমি থাকলেই আমরা কিন্তু সেখান থেকে শস্য পাইতে পারি না, সেখানে কিছু কিছু প্রসিডিউর আছে। তো আমরা সেই প্রসিডিউরগুলো ফলো করব। আর সার্চ ইঞ্জিন একটা ওয়েবসাইটকে যখন সেই প্রসিডিউর মেনে, সেই প্রসিডিউরের রুলসগুলোকে সে প্রায়োরিটি দিয়ে একটা স্পেসিফিক কিওয়ার্ড কিংবা একটা স্পেসিফিক কোনো কিছুর ভিত্তিতে, সার্চ টার্মের ভিত্তিতে একটা ওয়েবসাইটকে যখন তার সার্চ পেজের ফার্স্ট নিয়ে আসে, তখন সেটাকে বলা হয় অর্গানিক ওয়ে। আর এই যে হোল প্রসেসটা করা আছে, এই হোল প্রসেসটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। তাহলে আশা করি এসইও কি এই জিনিসটা মনে হয় খুব ভালো করে বোঝা গেছে। আমাকে আপনারা কোশ্চেন করবেন, যে কোনো জায়গায় যে কোনো কিছু যদি আপনারা বুঝতে না পারেন, ইনস্ট্যান্ট আমাকে কোশ্চেন করবেন। কারণ আমার মধ্যে যা আছে, আমি যদি সেই বিষয়টা জানি, আমি আপনাদেরকে সাথে সাথে কনসেপ্ট ক্লিয়ার করে দিব। আর আমিও তো মানুষ, আমার যদি জানার কিছু কমতি থেকে থাকে, আমি আপনাদেরকে বলবো হ্যাঁ আগামী কাল কিংবা আগামী ক্লাসে আমি আপনাদেরকে জানাই দেব উইথ প্রায়োরিটি বেস। এটা আমার শেখানোর কৌশল, যে আমি সব কিছু জানবো এমন কোনো কথা নাই। আচ্ছা দেখেন এসইওটা কিভাবে কাজ করে তার একটা ছোট্ট একটা নমুনা দেখাই। ধরেন আমরা ইন্টারনেটে কি খুঁজতে যাচ্ছি? একটা ইবুক খুঁজতে যাব। ইবুক
এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড লেখা আছে, এই অ্যাড, এটা পেইড এসইও, এটা পেইড এসইও। পেইড এসইও কারণ এরা সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে আসে নাই, কিন্তু সার্চ ইঞ্জিনকে টাকা দিয়ে তারা ফার্স্ট পেজে তারা প্লেস করে নিছে। কিন্তু দেখেন এখানে কি ebook.gov.bd, উইকিপিডিয়া ইবুক, বুকবোন, openbook.net, প্লে স্টোরের একটা ইবুক রিডার চলে আসছে। দেখেন এই যে এই লিঙ্কগুলো এরা কিন্তু অর্গানিক ওয়েতে ফার্স্ট পেজে এসে চলে আসছে, তাহলে এরা প্রপার এসইওটাকে ফলো করতেছে। কিন্তু এই পেজটা আমাদের পেইড এসইও করে সামনের পেজে আছে, মানে অ্যাডের মাধ্যমে। তাহলে এই যে এই অ্যাডটা ব্যতীত বাদ বাকি যে সাইটগুলো আছে দেখেন এগুলো ইবুক নিয়ে। আবার আমরা যদি 10th পেজে যাই তাহলে এগুলোও কিন্তু ইবুক নিয়েই ওয়েবসাইট। কিন্তু কথা হচ্ছে যে একটা ওয়েবসাইট ফার্স্ট পেজে আর একটা 10th পেজে কেন, তাই না? প্রশ্ন তো থাকতেই পারে, কারণ এইটাও তো ইবুক নিয়ে, পরেরটাও ইবুক নিয়ে। আমরা সার্চ ইঞ্জিন কেন একটা ইবুক একটা ওয়েবসাইটকে ফার্স্ট পেজে দেখাচ্ছে, একটা ইবুক একটা ওয়েবসাইটকে 10 নম্বর পেজে দেখাচ্ছে? এখন আমরা যদি 10 নম্বর পেজের ওয়েবসাইটটাকে সাথে ফার্স্ট পেজের ওয়েবসাইটটাকে কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে কিছু কিছু অ্যালগোরিদম বা মেট্রিক্সে তাদের ডিফারেন্স রয়ে গেছে। এই ডিফারেন্সগুলো কোথায় আমরা ভবিষ্যতের ক্লাসগুলোতে যখন আলোচনা করব, কিংবা ভবিষ্যতে যখন আপনাদেরকে দেখাবো এর অ্যালগোরিদম, এর ফার্স্ট পেজে আসার কিছু মেথড, কিংবা এই কেন আসতেছে, এই প্রশ্নগুলো অনেক জটিল থেকে জটিলতর একটা প্রসেস। তো এই প্রসেসগুলো যখন আমরা সামনের দিকে আগাইতে থাকবো আস্তে আস্তে, আমরা জেনে যাব যে আসলে কেন আসতেছে বা আসার জন্য তারা কি কি ব্যবহার করছে, কিংবা কোন কোন মেথডটা ইউজ করছে। তো এখন এসইও জানার জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ভিডিও দেখাবো। আচ্ছা, এই দুইটা ওয়ে ছাড়া কি অন্য কোনো ওয়ে আছে যে ফার্স্ট পেজে আসবে? একটা অর্গানিক ওয়ে আর একটা পেইড, এই দুইটা ওয়ে ছাড়া আর কোনো ওয়ে নাই। দুইটাই ওয়ে, হয় আপনাকে টাকা দিয়ে আনতে হবে, আর না হলে প্রপার এসইও মেথড অনুসারে কাজ করে আসতে হবে। এ ব্যতীত আর কোনো ওয়ে নাই। আচ্ছা, একটু দেখি এই ভিডিওটা। সাউন্ড নাই নাকি? People depend on you every day to find the exact book they need. How do you do it? You need a system. You need to know what's inside every book and how books relate to each other. Your system needs to take in a lot of information and spit out the best answers for a patron's questions. It's not an easy job. Search engines like Google and Bing are the librarians of the internet. Their systems collect information about every page on the web so they can help people find exactly what they're looking for. And every search engine has a secret recipe called an algorithm for turning all that information into useful search results. Now, if you own a website, search results matter. When your pages have higher rankings, they help more
This is called search engine optimization, or SEO. As it turns out, most of the big ingredients are known. Let's take a look. First, words matter. Search engines account for every word on the web. This way, when someone searches for shoe repair, the search engines can narrow results to only the pages that are about those words. Second, titles matter. Each page on the web has an official title, but you may not ever see it because it's in the code. Search engines pay a lot of attention to page titles because they often summarize the page, like a book's title. Third, links between websites matter. When one web page links to another, it's usually a recommendation, telling readers this site has good information. A web page with a lot of links coming to it can look good to search engines. But some people try to fool the search engines by creating or buying bogus links all over the web that point to their own website. Usually, search engines can detect when a site has a lot of them, and they account for it by giving links from trustworthy sites more weight in the recipe. Fourth, the words that are used in links matter too. If your web page says Amazon has lots of books, and the word books is linked, search engines can establish that Amazon.com is related to the word books. This way, when someone searches for books, that site will rank well. Lastly, search engines care about reputation. Sites with a consistent record of fresh, engaging content and growing numbers of quality links may be considered rising stars and do well in search rankings. These are just the basics, and the recipes are refined and changed all the time. Good SEO is about making sure your website has great content that's supported by the ingredients that search engines need for their recipes. I'm Lee Lefevre, and this has been Search Engine Optimization, explained by... আচ্ছা, তাহলে আমরা সবাই কিন্তু ভিডিওটা দেখছি। ভিডিওতে এসইওর কিছু বেসিক টার্ম নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে, যে একটা ওয়েবসাইটে কি কি ম্যাটার্স থাকলে সেগুলো সার্চ ইঞ্জিনের শুরুর দিকে উঠে আসে। ওয়ার্ড বা কন্টেন্ট, টাইটেল, লিঙ্ক, রেপুটেশন, এই সকল কিছু। তাহলে দেখেন, এর আগে আমি আপনাদের মাঝে যেটা একটা টার্ম ইউজ করছিলাম, অর্গানিক এসইও, যেটা হ্যাঁ, organic SEO is a term. Organic SEO term is a phrase used to describe the process of obtaining the natural placement of organic search of a search engine result page. তাহলে কি বলতেছে, যে একটা অর্গানিক এসইও টার্মটা ইউজ হয় সেই ক্ষেত্রে যেখানে একটা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে একটা ওয়েবসাইট একটা স্পেসিফিক কিওয়ার্ডের জন্য ন্যাচারালি প্লেস করে নেয়। এই প্লেসমেন্টগুলো আসে কিভাবে? যখন একটা সার্চ ইঞ্জিন আপনার সার্চের ভিত্তিতে রেজাল্ট দেয়, তখন ওভার 60 অ্যালগোরিদম তারা ফলো করে। 60 অ্যালগোরিদম দ্বারা তারা যাচাই বাছাই করে একটা ওয়েবসাইটকে আপনার সামনে তুলে ধরে, যাতে করে আপনি রিলেভেন্ট ওয়েবসাইটটা পান। গুগল সবচেয়ে বেশি করে, গুগল অ্যাবাউট 72 অ্যালগোরিদম ফলো করে। তো এখন এই সার্চ ইঞ্জিনের শুরুর দিকে যখন কোনো ওয়েবসাইটকে নিয়ে আসতে হয়, কিংবা কোনো ওয়েবসাইট যখন শুরুর দিকে চলে আসার জন্য আমাদেরকে যে ফুল প্রসেসটা ফলো করতে হয় এবং যে কাজগুলো বাদ দিতে হয়, সমস্তটাই এসইওর অন্তর্ভুক্ত। আর এই কাজগুলোর করার ফলে যে ন্যাচারালি যে র্যাঙ্কটা গ্রো করে, সেটাই আমাদের অর্গানিক এসইও। তাহলে অর্গানিক এসইও নিয়ে আর মানে কোনো কনফিউশন কিংবা কোনো কিছু কোশ্চেন? দেখেন, অর্গানিক এসইও কিভাবে করতে হয়। অপটিমাইজ ইউর ওয়েব পেজ উইথ রিলেভেন্ট কন্টেন্ট। দ্যাট মিনস you need to post relevant content on your web page, and it should be unique and also user friendly. User friendly means people will show interest to your content and they will attract to your website.
ধরেন আমার এই একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটাতে আমি এখানে দেখেন রিলেভেন্ট কন্টেন্ট বলছি। এই রিলেভেন্ট কন্টেন্ট কি, আমার একটা ওয়েবসাইট আছে ই বুকস, এটার মধ্যে একটা পেজ আমি কি দিলাম যে বেস্ট হিন্দি মুভি। দুটা কি আদৌ রিলেটেড হইল? দুটা আদৌ রিলেটেড না। এখন যে আপনার এখানে ইবুক খুঁজতে আসছে, সে কিন্তু মুভির প্রতি ইন্টারেস্ট থাকলে সে মুভি নিয়েই সার্চ করতো, সে কিন্তু আপনার এভাবে সার্চ করতো না, ইবুককে এসে সে মুভি সার্চ করতো না। তাহলে শুরু থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ওয়েব পেজটাকে রিলেভেন্ট কন্টেন্ট দ্বারা ফিল আপ করতে হবে, রিলেভেন্ট কন্টেন্ট দ্বারা ফিল আপ করতে হবে, যেটা ইউজার ফ্রেন্ডলি হয়। মানে ইউজার ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি এখানে এই জিনিসটাকে বোঝাচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটে পড়তে গেছেন, কিন্তু কন্টেন্টটা এতটাই মেসি যে আপনার মাথায় কি আসলো সেটা বোঝাই যায়। ইউজার ফ্রেন্ডলি করতে হলে কি করতে হবে? স্পেসিফিক কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হবে। ডিসকাস করতে হবে স্পেসিফিক কোনো বিষয় নিয়ে। কন্টেন্টটা ফ্রেশ হইতে হবে। ফ্রেশ দ্যাট মিনস নট কপি পেস্ট, একেবারে নতুন, একেবারে ফ্রেশ একটা কন্টেন্ট, যে কন্টেন্টটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করার আগে কারো ওয়েবসাইটে কখনোই কোনো দিন ইউজ হয় নাই। তার মানে কি, ওই কন্টেন্টটা আপনার নিজস্ব একান্ত ক্রিয়েশন। আমি যদি বলি যে আমি একটা নতুন প্লেন তৈরি করলাম, তৈরি করার পরে আমি যদি বলি যে এই প্লেনটা আমি বানাইছি, তাহলে আপনারা বিশ্বাস করবেন। কিন্তু একটা প্লেন বাজার থেকে কিনে আনার পরে যদি বলি এই প্লেনটা আমি বানাইছি, তাহলে আপনারা কেউ বিশ্বাস করবেন না। আমি যদি বলি এখন যে প্লেন আমি আবিষ্কার করছি, অলভিল রাইট কিংবা উইলবার রাইট কেউ আবিষ্কার করে নাই, তাহলে আপনারা কি মেনে নেবেন? মানবেন না। কেন মানবেন না? কারণ আমার কন্টেন্টের মাঝে ভুল আছে। আমি যে আপনাদেরকে তথ্যটা দিচ্ছি, ডেলিভারিটা দিচ্ছি, তা অনেক আগে ইউজ হয়ে গেছে। তো এখন ইউজার ফ্রেন্ডলি বা ফ্রেশ কন্টেন্ট তৈরি করতে হলে আপনাকে অবশ্যই আপনার একটা স্পেসিফিক বিষয়ের উপরে স্পেসিফিক ভাবে লিখতে হবে, যাতে করে আপনার ইউজাররা রিলেভেন্ট কন্টেন্ট পায় অল দ্য টাইম। এখন আর আপনার ওয়েবসাইটে যখন একটা নির্দিষ্ট টপিকসের উপরে হোল মানে উইথ ডিটেলস আলোচনা করা থাকবে, তখন তারা কিন্তু ইন্টারেস্টটা এমনিতেই শো করবে। পেনটা ঝামেলা করছে। তাহলে আমরা যখন একটা স্পেসিফিক কোনো কিছুর উপরে যখন ডিসকাস করব, ধরেন আমার কিংবা আপনাদের খুব পছন্দ একটা ল্যাপটপ আপনি এখন কেনার জন্য ওয়েবসাইটে সার্চ করছেন যে কোন ল্যাপটপটার স্পেসিফিকেশন কত ভালো। এখন আমি ওই ল্যাপটপ নিয়ে সামান্য একটু লিখলাম যে এখানে একটা মুভি দেখা যায়, মুভিটার নাম এই মুভিটাতে এই কাহিনী আছে। আপনি তো মুভির কাহিনী পড়ার জন্য ওই ল্যাপটপ রিভিউ সাইটে ঢোকেন নাই। আলটিমেটলি আপনি কোন ল্যাপটপটা ভালো এগুলোর ইনফরমেশন জানার জন্য ঢুকছেন। তাহলে যদি ইররিলেভেন্ট কন্টেন্ট আমি যদি দিয়ে দেই আমার ওয়েবসাইটে, তাহলে কি হবে যে তখন সেই ওয়েবসাইটটার প্রতি ভিজিটরদের অ্যাট্রাকশনটা উঠে যাবে, তাহলে কি হচ্ছে, তারা সেখানে ইন্টারেস্ট পাবেন। এখন আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য প্রয়োজন রিলেভেন্ট কন্টেন্ট, যে কিনা ইউজার ফ্রেন্ডলি এবং সেই কন্টেন্টগুলোতে ইন্টারেস্ট দেখাবে। আপনি যখন রিলেভেন্ট কন্টেন্ট দেবেন, আপনার কন্টেন্টটা যখন খুব ফ্রেশ আসবে কিংবা ইউনিক আর্টিকেল হবে, তখন আপনার পিপলের ইন্টারেস্ট এমনিতেই পেয়ে যাবে। সুতরাং এই তিনটা হচ্ছে রিলেভেন্ট, এই তিনটা জিনিস হচ্ছে রিলেভেন্ট।
তো একটা যদি করেন আর এই দুইটা যদি করেন এই জিনিসটা কিন্তু অটোমেটিক চলে আসে। তাহলে আমাদের এসইও কাজগুলো একটার সাথে লেজযুক্ত, মানে একটাকে ছাড়া আরেকটা করতে যাবেন কখনোই পসিবল হবে না। এখন আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে স্প্রেডিং লিঙ্কস পয়েন্টিং টু দ্য কন্টেন্ট। That means create backlink of your web page on other relevant website. Relevant link will give priority to the search engine and it will rank better. এখন ধরেন আমার একটা বাসা আছে, বাসায় ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে, কিন্তু কোথাও কোনো পোস্টার লাগানোই নাই যে আমার বাসা ভাড়া দেওয়া হবে। আদৌ কি আমার বাসা ভাড়া নেওয়ার জন্য কেউ ইনকোয়ারি করতে আসবে? আসবে না। কেন আসবে না? কারণ সেখানে ইনকোয়ারি করার মতো আসলে তারা কোনো ইন্টারেস্টই খুঁজে পাবে না। কিন্তু এই টু লেটের 3টা পোস্টার ছাপায়ে যদি আমি 3টা রাস্তার মোড়ে লাগাই দিই, তাহলে এইটার জন্য ইনকোয়ারির জন্য অনেকগুলো কিন্তু ফোন আমার কাছে আসতে পারে, কিংবা আমার বাসায় বেশ কিছু লোকজন আসতে পারে। তাহলে এই যে আমি পোস্টার ছাপায় লাগাইলাম, এখন ওয়েবসাইটের পোস্টার তো আর ছাপায় লাগাইতে পারবো না সার্চ ইঞ্জিনের রেজাল্টের জন্য। সার্চ ইঞ্জিন তো আর অফলাইনে কাজও করে না। তো কিন্তু আমাদেরকে কিন্তু প্রচারণা চালাইতে হবে। প্রচারণা চালাইতে হবে কিভাবে? স্প্রেডিং লিঙ্ক। স্প্রেডিং লিঙ্ক মানে কি? লিঙ্ক ছড়ায় দেওয়া। মানে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক, আমি একটা কন্টেন্ট লিখছি, কন্টেন্টের একটা স্পেসিফিক ইউআরএল আছে, এই ইউআরএলটাকে আমি যদি নানা জায়গায় নানাভাবে ছড়াই দিতে পারি, নানা মেথডে, তবে সেখান থেকে আমার কিছু ভিজিটর আসবে। সেখানে সার্চ ইঞ্জিন ওই পেজগুলোকে ক্রল করতে যখন যাবে, তখন দেখবে যে এখানে এই ওয়েবসাইটটার লিঙ্ক আছে, তাহলে অবশ্যই একে প্রায়োরিটি দেওয়া উচিত। তখন সে তার অ্যালগোরিদমে এভাবে ফিক্স আপ করবে যে দিস ওয়েবসাইট হ্যাজ সাম রেপুটেশন, দ্যাটস ওয়াই পিপল স্প্রেডিং দ্যাট ওয়েবসাইট লিঙ্ক। তাহলে স্প্রেডিং, যখন আমরা লিঙ্ক স্প্রেড করা শুরু করব, বা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। আমরা যখন একটা কন্টেন্টের কিংবা একটা ওয়েবসাইট, ওয়েব পেজের আমরা যখন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে থাকবো, তখন কি হবে? আমাদেরকে সেই সার্চ ইঞ্জিন সেই সাইটটার জন্য প্রায়োরিটি দেবে। এবং এখানে একটা সতর্কতা আছে, যেটা আমি এখানে বলছি, অন আদার্স রিলেভেন্ট ওয়েবসাইট। দ্যাটস মিন আমার এই সাইটটা এসইও নিয়ে লেখা আছে। এখন আমি যদি আপনার এমন একটা ওয়েবসাইটে আমার লিঙ্ক পোস্ট করা শুরু করি যেটা এসইও বা এই টেকনোলজি রিলেটেডই না, ধরুন মেডিসিনের একটা ওয়েবসাইটে যে আমি এই সাইটটা লিঙ্ক বিল্ডিং শুরু করলাম, তাহলে কি আদৌ সেখান থেকে কোনো ফল পাবো? তাহলে স্প্যাম হচ্ছে। যেমন মার্কেটে কিছু স্পেসিফিক ফ্লোর থাকে না, যেমন 3rd ফ্লোরটা মোবাইল মার্কেটের জন্য, মোবাইলের জন্য, 4th ফ্লোরটা কাপড়ের জন্য। এখন ওইখানে কেউ যদি একটা জুতার দোকান কিংবা একটা ছাতার দোকান দিয়ে বসে, আদৌ কি সেটা চলবে? কারণ একটা দোকানের জন্য কেউ কিন্তু যাবে না, কিংবা ওইখানে যে আছে বলবে যে 10টা দোকান যেখানে আছে সেখানেই যাই না, ওইটা তো ওই রিলেভেন্ট। কারণ ওই যে একটা দোকান আলাদাভাবে মানে ছত্রাকের মতো গজাই গেছে, ওই দোকানটার দিকে কেউ ফিরে তাকাবে। কারণ হইতেছে যে সেই দোকানটা ওই ফ্লোরের সাথে রিলেভেন্ট না। তাহলে রিলেভেন্ট যখন হবে, তখন আপনারা অটোমেটিক সেখান থেকে প্রায়োরিটি পাবেন সার্চ ইঞ্জিনের কাছে, তখন প্রায়োরিটি পাবেন। তাহলে এভাবে আমরা যদি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি, তখন আমাদের ওয়েবসাইটগুলো অর্গানিক ওয়েতে উপরের দিকে উঠে আসার ট্রাই করব। ফিক্সিং মেটা ট্যাগ and other type tag attributes. That means do the on-site SEO properly.
try to use all meta tags for your web page and make it stronger for on-site SEO. Google and other major search engines give best priority for on-site SEO. If your on-site score will more, then the chance of ranking will increase significantly. তাহলে এখানে কি বলা হয়েছে যে ফিক্সিং মেটা ট্যাগ, আমরা যে আমাদের সবারই মোটামুটি HTML সম্পর্কে কিছু ধারণা আছে। HTML এর যে হেডিং ট্যাগগুলো আছে, মেটা ট্যাগগুলো আছে, মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, তারপর আপনার মেটা কিওয়ার্ড কিংবা আদার্স যেগুলোর প্রয়োজন হয়, এই জিনিসগুলো আমরা যদি ঠিকভাবে ফিক্স করতে পারি তাহলে গুগল কিংবা আদার্স মেজর সার্চ ইঞ্জিন যখন সেই ওয়েব পেজটাকে ক্রল করবে তখন সেটাকে বেস্ট প্রায়োরিটি দেবে এবং সেটাকে কি করবে যে প্রায়োরিটি অনসাইট স্কোরের ভিত্তিতে র্যাঙ্কিং ইনক্রিজ সিগনিফিকেন্টলি। মানে অনসাইট এসইও, আমার লাইফে এমনও রেকর্ড আছে যে শুধুমাত্র অনসাইট এসইও ঠিক করে এক থেকে 1.5 ঘন্টার ভিতরে একটা ওয়েবসাইটকে ইন্ডেক্স করায় সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে নিয়ে আসে। তাহলে অনসাইট এসইওটা কতটুকু ইম্পর্টেন্ট দেখেন। আমি না এখানে মস কি বলছি, মসের থেকে একটা ডাটা নেওয়া আছে আমার, তো মস কি বলছে আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে যে অনসাইট এসইও হচ্ছে 75% আর অফসাইট এসইও 25%। কিন্তু আমরা যখন কাজ করতে যাব, আমরা যখন ওয়ার্কিং এ যাব তখন এই 25% ওয়ার্কিং হয় অনসাইটের জন্য আর এই 75% ওয়ার্কিং হয় অফসাইট এসইওর জন্য। কারণ অনসাইট এসইও গুলোকে আপনি যখন ওয়ান টাইমে ফিক্স আপ করেন তখন সেগুলো ফিক্সড হয়ে যায়, কিন্তু অনসাইট এসইওটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি আজকে করছেন, আজকে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন, আজকে করতেছেন না, আপনি আজকে বেটার রেজাল্ট পাবেন না। এই কারণেই আপনার কাজেরটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু প্রায়োরিটির দিক দিয়ে অনসাইট এসইও 75% কাজ চায় এবং 25% কাজ অফ পেজের প্রায়োরিটি পায়। On-site SEO is a critical part for organic SEO. We already get some idea how to do the organic SEO. Now anyone can have a query. আচ্ছা, মজ হচ্ছে এসইও একটা ব্লগ বা একটা সাইট যারা এসইওর সার্ভিস প্রোভাইড করে উইথ ডিফারেন্ট টাইপ অ্যানালাইটিক্যাল ডাটা। moz.com গেলে দেখতে পারবেন। এসইওর বেশ কিছু জায়ান্ট আছে। এসইওর বেশ কিছু জায়ান্ট আছে, তার মধ্যে আমি দেখেন এখানে এসইও নিয়ে লেখার জন্য যেমন সার্চ ইঞ্জিন ল্যান্ড, সার্চ ইঞ্জিন জার্নাল, ব্যাকলিঙ্কো, মস এবং এসইএম রাশ। এর মধ্যে এসইএম রাশের ব্লগ আছে প্লাস প্রোডাক্ট আছে, এদের কিছু প্রোডাক্ট আছে। আর এসইএম রাশেরও এরকম কিছু প্রোডাক্ট আছে, কিন্তু এরা এসইও নিয়ে লেখে এবং এসইও নিয়ে সারাদিন এরা রিসার্চ করে। তাহলে আচ্ছা, এখন এই বেনিফিটে আসার আগে এখন আমি আরেকটা ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করতে চাই।
সেটা হচ্ছে যে ওয়াই ডাজ মাই ওয়েবসাইট নিড এসিও। আমার এসিও দিয়ে আমার ওয়েবসাইটকে আমি অপটিমাইজ কেন করব, আমার ওয়েবসাইটটা আমি কেন অপটিমাইজ করব। তো এখন কথা হচ্ছে যে এসইওর জন্য একটা সাইটকে আপনি, আপনার একটা সাইট আছে, সাইটটাকে আপনি কেন এসইও অপটিমাইজেশন করবেন বা কেন সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে তুলে নিয়ে আসবেন। ইনকাম তো পরের ব্যাপার, আপনি মনিটাইজ নাও করতে পারেন। আমি মনিটাইজ করলাম না ওয়েবসাইট, কিন্তু কেন করব। কিন্তু আপনার পয়েন্টটা ঠিক, সবাই ইনকামের জন্যই আসে, কিন্তু এর মেইন পার্সপেক্টিভটা কি, আমরা এসইও যখন করব কিংবা এসইওটা কি জন্য প্রয়োজন। আমার ওয়েবসাইট, আমার ধরেন আমার নিজের ওয়েবসাইট, মানে আমার ক্লায়েন্টেরটাও যখন আমি কাজ করব তখন কিন্তু আমার নিজের ওয়েবসাইট। মানে আপনি যদি আপনার কাজকে নিজের কাজ মনে না করেন তাহলে সেই কাজটা কখনোই সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব নয়। একটা রিসার্চে দেখা যায় যে ডেইলি ওভার 60K ওয়েবসাইট ইন্টারনেট ডিরেক্টরিতে যুক্ত হয়। মানে রেগুলার 60,000-এরও বেশি ওয়েবসাইট নতুন ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন ডিটেক্ট করতে পারে কিংবা এই ইন্টারনেট ডিরেক্টরিতে জমা হয়। এখন এই 60,000-এর মধ্যে আপনি যে টপিকস নিয়ে কাজ করতেছেন এইটার তো আপনার 100 ওয়েবসাইটও তো আসতে পারে, তাই না? অবশ্যই আসতে পারে আপনি যে টপিকসটা নিয়ে কাজ করতেছেন। এমন তো না যে আমি এমন একটা টপিকস নিয়ে কাজ করতেছি যেটা আমার একেবারে দুনিয়ার কারণে, কিন্তু তারপরেও 100টা ওয়েবসাইট আসলে একটা সার্চ ইঞ্জিনের পেজে সার্চ রেজাল্ট দেখায় 10টা পেজ লাগে, কিন্তু এই একটা সাইটকে দেখাই, একটা 100টা সাইটকে দেখাই। এখন আপনি যদিও বা বলা হয় ওয়েবসাইটগুলো হচ্ছে পার্সোনাল ডায়েরির মতো, কিন্তু মূলত এটা একটা ওপেন ডায়েরি। এখন আপনি নিজের একটা পার্সোনাল ডায়েরিতে লিখলেন, ধরেন আমি আমার এই খাতাতে লিখছি, আমার এই খাতা কিন্তু আমার নিজের কাছে আমি রেখে দিছি, আমি কাউকে পড়তে দেব না। কিন্তু ওয়েবসাইটে আপনি যখন লেখালেখি করবেন কিংবা ওয়েবসাইট যখন আপনি ইন্টারনেট ডিরেক্টরিতে রাখবেন তখন আপনি অবশ্যই চাইবেন যাতে যত বেশি পরিমাণ লোক পারে এইটাকে পড়বে। এই পড়ার বেনিফিটটা কোথায়? পড়ার বেনিফিটের ফার্স্ট হচ্ছে পপুলারিটি। আপনার লেখা যত মানুষ পড়বে তত আপনি পপুলার। সেকেন্ড হচ্ছে আপনি যত পপুলার তত আপনি রিচ। কিভাবে? ইন্টারনেটে মনিটাইজ করা যায়। মনিটাইজ মানে একটা ওয়েবসাইটকে কিভাবে ইনকামের পথে নিয়ে যাওয়া যায়। মনিটাইজেশনটা একটু পরে আসি আমরা। তো পপুলারিটি পাওয়ার জন্য আপনি যদি এসইও না করেন, এমনও তো হইতে পারে আমি সর্বনিম্ন 100টা ধরছি, হইতে পারে তো 10,000 ওয়েবসাইট যুক্ত হয়েছে, কিংবা আগে থেকে আরো 10,000 আছে, তার সাথে আজকে যুক্ত হয়েছে 10,000, সাথে আপনারটা। তার মানে কি আপনার আসতেছে 20,000-এর পরে। এখন একজন মানুষের তো এত ধৈর্য নাই যে সার্চ ইঞ্জিনে ঘেটে ঘেটে ওই 20,000তম ওয়েবসাইট যে পড়বে। কে দ্বারা কি 1000, কে দ্বারা সবসময় 1000 বুঝায়, এম দ্বারা মিলিয়ন আর বি দ্বারা বিলিয়ন। তাহলে 10,000 মানে 20,000 ওয়েবসাইটের পরে যে আপনার সাইটটা পড়বে এত কারো ধৈর্য নাই। তাহলে আপনার যদি ওয়েবসাইটে কোনো ভিজিটরই না আসে, আপনার ওয়েবসাইটের মেইন পারপাসই তো সার্ভ হচ্ছে না, তাই নয় কি? তাহলে অ্যাটলিস্ট এতটুকু ক্লিয়ার যে এসইওটা একটা ওয়েবসাইটের জন্য কেন প্রয়োজন। আর ওই তখন বললাম যেটা মনিটাইজ করা, একটা ওয়েবসাইটকে এখন মনিটাইজ করার ডিফারেন্ট ওয়ে আছে। ফার্স্ট যেটা সবাই পপুলার ইউজ করে সেটা হচ্ছে অ্যাড। 2 অ্যাফিলিয়েট। 3 ফিচার পোস্ট।
4 গেস্ট পোস্ট। দেখেন এই অ্যাডের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। অ্যাডে সেই ওয়েবসাইটগুলোতে সবচেয়ে বেশি ইনকাম করে অ্যাড, যে ও সরি 1 মিনিট একটু সময় দেবেন। আসসালামু আলাইকুম। হ্যালো 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 সেই ওয়েবসাইটগুলো থেকে অ্যাডের মাধ্যমে সবচেয়ে বেশি ইনকাম করা যায় যাদের ভিজিটর অনেক বেশি আছে। ধরেন আমাদের যে ফ্যান্টাসি কিংডম আছে, এই ফ্যান্টাসি কিংডমে ডেইলি যদি একজনও ভিজিটর কিংবা দর্শনার্থী না যায়, তাহলে কি তাদের ইনকাম হবে? ইনকাম হবে না। কেন হবে না? তারা টিকে আছে ভিজিটরের উপরে। যে ওয়েবসাইটগুলো অ্যাড দেখায় তাদের ওয়েবসাইটে অ্যাড থাকতে পারে, যদি ভিজিটর না থাকে তাহলে ইমপ্রেশন পাবে না, ইমপ্রেশন না পাইলে তারা ক্লিকও পাবে না, ক্লিক যদি না পায় তারা ইনকামও করতে পারবে না। এই জন্য কি দরকার? ভিজিটর দরকার, ভিজিটর দরকার। এখন ভিজিটরের জন্য কি দরকার? র্যাঙ্কিং প্রয়োজন। অ্যাফিলিয়েট লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্কটা সস্তায় কথাই হচ্ছে ব্রোকার বা দালাল। একেবারে স্ট্রেট বলে দিলাম যে অ্যাফিলিয়েট লিঙ্ক। ধরেন আমার একটা প্রোডাক্ট আছে, আমি মামুন ভাইকে বললাম ভাই আপনি যদি এটা বিক্রি করে দেন তাহলে 5 টাকা আপনার, 10 টাকা আমার। মামুন ভাই যখন 10টা বেচে দিল, তার মানে কি মামুন ভাইকে আমি 50 টাকা দিয়ে দিলাম। তাহলে মামুন ভাই যেটা করলো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট। এখন মামুন ভাইয়ের কাছে যদি 50 জন পার্সন এসে কিনতে যায়, তাহলে তাকে অবশ্যই 100 জনের কাছে রিচ করতে হবে। ধরলাম 2 জনে 1 জন কিনলো, তাহলে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো কিংবা অ্যাফিলিয়েট প্রোডাক্ট যখন আমরা বিক্রি করতে যাই, তখনও আমাদের কি প্রয়োজন? ভিজিটর। আর ভিজিটর কেন প্রয়োজন? ভিজিটর কোথা থেকে পাবো? র্যাঙ্ক করে, ঠিক আছে না? এখন ফিচার পোস্ট। ফিচার পোস্ট কখন আসে? ধরেন আপনি একটা বিবিসির জন্য একটা লিখতে গেছেন, বিবিসির জন্য, তখন আপনাকে কি বলবে যে ঠিক আছে তুমি কোথায় আগে লিখছো, তোমার পোর্টফোলিওটা দেখাও। কিংবা আপনি ডিসকভারির ব্লগে একটা কিছু লিখতে যাচ্ছেন, তাহলে আপনাকে বলবে যে ঠিক আছে তোমার আগের পোস্টগুলো দেখাও, সেগুলো দেখে একটু তোমার রাইটিং আইডিয়া সম্পর্কে আমরা একটু জেনে নিই যে তোমার লেখাটা পাবলিশ করার যোগ্য কিনা। তাহলে এইরকম আপনার সাইটটা যখন পপুলার হয়ে যাবে, ডিসকভারি, বিবিসি, সিএনএন এদের প্রচুর পরিমাণ ভিজিটর আছে। মান্থলি 1 বিলিয়ন থেকে 10 বিলিয়ন পর্যন্ত এদের আপনার হচ্ছে কি ভিজিটর আছে। তো এতগুলো মানুষ তাদেরকে চেনে বিধায় না তারা পপুলার হয়েছে, তাই না? তো ওখানে যদি আমি বলি যে একটা ফিচার পোস্ট দেব, ধরেন তারা একটা ফিচার পোস্টের একটা অপশন রাখছে, পারতপক্ষে উপরে উপরে কিন্তু দেখায় যে হ্যাঁ এখানে কোনো কিছু লেনদেন হয় না, কিন্তু এছাড়াও আরো প্রচুর ওয়েবসাইট আছে। যেমন সিনেটে কোনো সফটওয়্যার নিয়ে যদি কোনো সফটওয়্যার কোম্পানির রিভিউ লিখতে যায়, তাদেরকে পার পোস্টের জন্য অ্যাবাউট $10,000 ব্যয় করতে হয়, সিনেট ওয়েবসাইটকে দিতে হয়। কেন দিতে হয়? সিনেটটা পপুলার, তারা এই জগতে পপুলার হয়ে গেছে, তাদের কাছ থেকে একটা ব্যাকলিঙ্ক সহ একটা পোস্ট দিতে গেলে $10,000 কাছাকাছি দিতে হয়। তো এই জন্য এই ফিচার পোস্টের জন্য কি দরকার? পপুলারিটি দরকার। পপুলারিটির জন্য কি দরকার? ভিজিটরের জন্য কি দরকার? আর এই হোল র্যাঙ্কিং সিস্টেমটাই
অর্গানিক এসইও। তাহলে একটা ওয়েবসাইটের জন্য এসইও কেন করতে হবে, গুরুত্বটা কিন্তু বুঝতে পারছি। তাহলে কারো কি কোনো কনফিউশন আছে? হ্যাঁ হ্যাঁ, এদের বিডি নিউজ হচ্ছে গুগলের অ্যাড দেখায়। হ্যাঁ না না, অ্যাডগুলোর জন্য পায়। আগে পপুলারিটি হয়ে গেছে। একটা মজার তথ্য দেই, বিডি নিউজ 24 ডোমেইনটাই শুধুমাত্র কেনা 3.5 লাখ টাকা দিয়ে। যার কাছে ছিল তার থেকে বসুন্ধরা গ্রুপ, ওদের গ্রুপটার নাম ভুলে গেলাম আমি, তো ওরা 3.5 লাখ টাকা দিয়ে শুধুমাত্র ডোমেইনটা কিনছে, কারণ ওই ডোমেইনটাই তাদের দরকার। হ্যাঁ, বাংলা নিউজ 24 এর ডোমেইনটা 50,000 টাকা দিয়ে কেনা, এক্সট্রা সেলে কিনে রাখছিল তাদের থেকে $50,000 দিয়ে কেনা। কিছুদিন আগে একটা ই কমার্স সাইট লঞ্চ করলো, সোনালীবাজার.com, ইউনুস গ্রুপের একটা সাইট। সেই সাইটে ডোমেইন হোল্ডার ছিল জিগাতলার একটা ছেলে। তাকে খুঁজে বের করে 20 দিন তাকে ফোন দেওয়ার পরে অফিসে ডেকে নিয়ে যে সে তার সাথে 40,000 টাকার চুক্তি করে দেন ডোমেইনটা কেনা হয়েছে। শুধুমাত্র তাদের একটা ব্র্যান্ড হচ্ছে সোনালী টিস্যুর নাম শুনছেন তো, সোনালী টিস্যু, সোনালী পেপারস, তো হ্যাঁ সোনালী নিউজ পোর্টালও আছে, আবার হচ্ছে সোনালী বাজারও আছে ই কমার্স সাইট। এই সাইটটার ডোমেইনটা শুধুমাত্র 40,000 টাকা দিয়ে কেনা হয়েছে। এসইও করে তাদের পপুলারিটি বাড়ার জন্য, কারণ যত বেশি ভিজিটর পাচ্ছে, যত বেশি র্যাঙ্কিং এ এসে ভিজিটর পাচ্ছে তারা, তখন কি হচ্ছে তারা ডিফারেন্ট কোম্পানিকে শো আপ করতে পারছে। দেখো আমার এত ভিজিটর আছে, তুমি যদি আমার ওয়েবসাইটে একটা স্পেস 1 মাসের জন্য কিনে নাও তাহলে তোমার এত মার্কেটিং হয়ে যাবে। এইটার ভাড়া কত দাও? 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা স্পেসের মূল্য মাসে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা, 1 থেকে 1.5 লাখ টাকা। তাহলে এই সমস্ত কিছুর জন্য কিন্তু এসইও প্রয়োজন। এসইও ছাড়া কিন্তু কিছুই করা সম্ভব না। এখন জগতে যত বড় বড় কোম্পানি আসুক না কেন, তারা যদি বলে যে উই হ্যাভ সাম প্রোডাক্ট দ্যাট ক্যান কম্পেয়ার উইথ অ্যান অ্যাঞ্জেল, একটা পরী বা হচ্ছে ওই ফেরেস্তার সাথে তুলনা করা যায় এমন একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটার যদি পপুলারিটি বাড়াতে যায় তাহলে অবশ্যই এসইও প্রয়োজন। এসইও ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব নয়। দেখেন আমি যে কথাগুলো বলতেছিলাম, অর্গানিক এসইও মেথড মেইনলি ডিপেন্ডস অন রিলেভেন্সি অফ কন্টেন্ট। কন্টেন্টের রিলেভেন্সির উপরে নির্ভর করে। তাহলে এখানে বেনিফিটটা কি আসে? জেনারেট মোর ভিজিটর্স দ্যাট অর্গানিক্যালি অপটিমাইজড ওয়েবসাইট অফার রিলেভেন্ট কন্টেন্ট রিলেটেড টু দেয়ার কিওয়ার্ড সার্চ। মানে একটা কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করলাম, সার্চ করার পরে একটা ওয়েবসাইটে যখন সেই একটা ওয়েবসাইট যখন অনেক বেশি পরিমাণ ভিজিট হচ্ছে কিংবা অনেক বেশি পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে, তারা অনেক বেশি পরিমাণ ভিজিটর পাচ্ছে। এখন অর্গানিক আরেকটা জিনিস কি, সার্চ ইঞ্জিন রেজাল্ট লাস্ট লঙ্গার ডিউ টু ওয়েবসাইট কন্টেন্ট রিলেভেন্সি। অর্গানিক এসইও করলে কি হচ্ছে যে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট রিলেভেন্সির কারণে সার্চ রেজাল্টটা অনেকদিন পর্যন্ত লংগেভিটি থাকতেছে। এখন আপনি যদি মনে করেন যে পেইড অ্যাড দেবেন, পেইড অ্যাড দিলে কি হবে, যখন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স শেষ আপনার সাইটটা ওখান থেকে নেমে চলে গেছে, মানে আপনার ভিজিটর সোর্স ড্রপ করছে, ভিজিটর সোর্সটা ড্রপ করছে। Building very effective and strong community and also strong user circle due to content relevancy. এখন ধরেন আপনি একটা ওয়েবসাইটে মোবাইল ফোন নিয়ে প্রচুর কিছু লেখেন, আপনার যখন এই মোবাইল ফোন রিলিভেন্ট কিছু লেখার জন্য মানুষের মুখে মুখে প্রচার হয়ে যায়,
আমরা যেমন কোনো মোবাইলের এখন রিভিউ দেখতে গেলে কি বলি, জিএসএম এরিনাতে খোঁজ করো, সিম্পলি বলে দিই যে জিএসএম এরিনাতে খোঁজ করো ওখানে, কারণ ওইটা মোবাইল ফোন রিলেটেড একটা ওয়েবসাইট, মোবাইল ফোন ছাড়া আর কিছু নিয়ে লেখে না। তাহলে কি ওরা কিন্তু কাউকে বলতে যায় নাই যে জিএসএম এরিনাতে আসলে সব মোবাইলের রিভিউ পাবা। আমরা কি করছি, আমরা যখন গুগলে কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনে যখন লিখছি লেটেস্ট মোবাইল ফোন রিভিউ কিংবা অমুক ব্র্যান্ডের অমুক মোবাইল ফোন রিভিউ, তখন কি হয়েছে, জিএসএম এরিনা অটোমেটিক্যালি আমাদের সামনে চলে আসছে। যখন দেখছি যে হ্যাঁ জিএসএম এরিনাতে রিলেভেন্ট কন্টেন্ট আছে, আমরা যা চাই তাই আছে, তখন আমরা কিন্তু তাদের একটা স্ট্রং কমিউনিটি তৈরি হয়েছে অ্যাজ এ স্ট্রং ইউজার সার্কেল। কিসের জন্য হয়েছে, তাদের কন্টেন্ট রিলেভেন্সির জন্য। এই টপিকসটা তো বোঝা গেছে, তাই না? আচ্ছা, ব্রেক দিয়ে দিই তাহলে নাকি? আমি এখানে দেখতেছি নাই। আপনারা ভাবতে পারেন, ভেবে ভেবে যদি কোনো কোশ্চেন থাকে তো বলে দিবেন যে আমার কাছে কোশ্চেন করতে কোনো দ্বিধাবোধ করবে না। ধানমন্ডি
হ্যাঁ টাকা হলো সামনে ক্লাস করতে আসছে হ্যাঁ চলে আসছে 4:30 যাবে তুমি আসো ক্লাস শেষে ক্লাস শেষে কিন্তু 8টা বেজে যাবে সাবধানে যাচ্ছে বুঝার জন্য আমাদের সারা দেখা যায় আমাদের নির্দিষ্ট একটা এই সময় আমাদের এই সময়টা বাংলা বুঝান বলে গেলে এই জিনিসটা কি মূল জিনিসটা কি সময় দিয়ে বুঝে কত কীভাবে সময় দিয়ে বুঝে আমি মনে করি যে এরকম লেসন ক্লাস 1 থেকে শুরু করে বাংলাদেশ শেষ করা পর্যন্ত আছে এগুলো আমাদের এইটাই আমাদের মূল আচ্ছা ব্রেক নিয়ে নিছি
এখন আর একবার একটু শুরু করি। তাহলে দেখেন যেখানে শেষ করছিলাম সেটা হচ্ছে যে একটা স্ট্রং কমিউনিটি তৈরি হয় কন্টেন্ট রিলেভেন্সির কারণে, কিন্তু সাথে সাথে আরো একটা ব্যাপার আছে যেটা হচ্ছে কস্ট ইফেক্টিভ অ্যান্ড ভেরি রিলেভেন্ট প্রসেস ডিউ টু কম্পেয়ার অফ পেইড এসইও। পেইড এসইওর তুলনায় অর্গানিক এসইওটা অনেক বেশি রিলেভেবল এবং কস্ট ইফেক্টিভ। কেন? আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে অনেক জায়গায় আমরা যখন গুগল অ্যাডওয়ার্ডে অ্যাড দিই কিংবা গুগলের মাধ্যমে অ্যাড দিই, আমরা যখন যে সার্চ করলাম না, শুরুতে একটা অ্যাড ছিল, আমরা যদি ওই কিওয়ার্ডটার সিপিসি ভ্যালু দেখি, সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। এখানে নোট করে এগুলো কিন্তু কাজে দিই, ওরা বুঝবেন না, ক্লায়েন্ট বলবে যে সিপিসি কি এটা বুঝতেছে না এই জিনিসটা কস্ট পার ক্লিক। এখন ধরেন একটা সার্চ ইঞ্জিনে একটা অ্যাড আছে, ধরেন এটা অ্যাড, সার্চ ইঞ্জিনে আমরা অ্যাড, আচ্ছা এখানে এটা না, একেবারে এটা অ্যাড। এই অ্যাডে একবার যদি আমি ক্লিক করে ঢুকে যাই, সিপিসি কস্ট যদি আমাদের $1 হয়, $1 হয়, যে অ্যাড দিছে তার অ্যাকাউন্ট থেকে একবার একটা ভিজিটর যাওয়ার জন্য $1 কেটে যায়। এরকম দিনে যদি 1000টা ভিজিটর যায়, $1 সিপিসি হইলে কত কস্ট যাইতে পারে? $1000। কিন্তু আমরা যদি $1000 যদি আমরা যদি অর্গানিক এসইওর জন্য ব্যয় করি, তাহলে আমরা মান্থলি অ্যাবাউট 1 লাখ ভিজিটর পাইতে পারি স্বাভাবিকভাবে। তাহলে কোথায় 1000, কোথায় 1 লাখ? তাহলে এটা অনেক বেশি কস্ট ইফেক্টিভ না? এবং সার্চ ইঞ্জিন একবার ধরেন আপনি কারো দ্বারা এসইও করায় নিছেন কিংবা নিজে এসইও করছেন, এসইও করার পরে কি হয়েছে যে আপনার র্যাঙ্কিংটা যদি পরে 1 মাস কন্টিনিউ না করেন, তারপরেও কিন্তু ফার্স্ট পেজ কিংবা সেকেন্ড পেজের মধ্যে থাকবে। তার মানে আপনি ভিজিটর কিন্তু পাচ্ছেন। তার মানে কি পরের মাসে কস্ট ছাড়াই কিন্তু আপনি আরো কিছু ভিজিটর পাচ্ছেন, যেটা পেইড এসইওতে কখনোই সম্ভব না। পেইড এসইওতে কখনোই সম্ভব না। তাহলে এত টাকা খরচ করে এভাবে কেন দেবে? সে এসিও করে নেবে। হ্যাঁ, সে এসইও করে নেয়, কিন্তু দেখা যায় যে তারা খুঁজে খুঁজে লো সিপিসির কিওয়ার্ড বের করে। আবার এমন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিছু জায়ান্টরা ধরে বসে আছে, তাদেরকে টেক্কা দেওয়ার জন্য মার্কেটের রেপুটেশন। ধরেন আপনার 1000 ভিজিটর আছে রিলেভেন্ট, 1000-এর কাছে সে যদি আপনার একটা সফটওয়্যারের জন্য আপনি করছেন, এখন একটা সফটওয়্যারটার ভ্যালু হচ্ছে $10,000, আপনি $2 দিয়ে একটা ভিজিটর কিনলেন, তার মানে কি $2,000 দিয়ে 1000 ভিজিটর কিনলেন, কিন্তু ওখান থেকে যদি 10টা কাস্টমার পান, তাহলে $10,000 হলে কত? $1 লাখ তারা কামাই করতেছে। আর এসি অর্গানিক প্রসেসটা একটু লেন্দি, যে কারণে তারা করতে চায় কি কুইক করার জন্য খরচ করে, ইনভেস্টমেন্ট করে। কিন্তু ইনভেস্টমেন্ট তো সবার করা পসিবল হয় না। এই জন্য দ্য বেস্ট মেথড হচ্ছে অর্গানিক ওয়ে। দেখেন পেইড এসইও নিয়ে এখানে কিছু বলছি। পেইড সার্চ রেজাল্ট ইজ সাম কাইন্ড সার্চ প্রসেস হোয়ার এসইআরপি মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই এসইআরপি টার্মটা নোট করেন, এরকম কিছু কিছু টার্ম আসবে যেগুলো নোট করতে বলবো, এগুলো একটু নোট করে রাখলে আপনাদের জন্য ভবিষ্যতে সুবিধা হবে, আমাকে আর পরে এক্সপ্লেইন করতে হবে না। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এসইআরপি। এখন paid search often contrasted to organic search or search result that ain't based any commercial
এগ্রিমেন্ট, একটা arrangement। সরি অ্যারেঞ্জমেন্ট, মানে কোনো সময় কিছু কিছু সময়, এই যে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে যেটা বললাম যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে যে একটা কথা বললাম, যে পেইড সার্চগুলো কখন করা হয়, যে কোনো একটা মার্কেট প্লেসের কোনো একটা জায়ান্টকে টেক্কা দেওয়ার জন্য কোনো একটা কমার্শিয়াল পারপাসে কেউ ইনভেস্ট করতেছে কুইক রিটার্ন পাওয়ার জন্য। এই ব্যতীত পেইড এসইও সারা জীবন ধরে কেউ করে যাইতে চায় না। ধরেন 2000 ভিজিটর সে পাইলো, কিন্তু প্রপার ভিজিটর পাইলো না, তার একটাও সেল হইলো না, সে কি আর পেইড এসইওতে যাবে কখনো? কখনো যাবে না। দেউলিয়া হওয়ার পর হ্যাঁ, স্বাভাবিক। তো there are many terms of paid search such as PPC, pay per click, advertising and more. অ্যাডভার্টাইজিংটা কিভাবে করা যায়? ধরেন একটা ওয়েবসাইটের সাথে আপনার কন্ট্রাক্ট হইলো যে ঠিক আছে তোমার ওয়েবসাইটে আমার ব্যানার দাও, আমার ওয়েবসাইটের লিঙ্ক সহ একটা ব্যানার দাও, তাহলে ওই ব্যানার থেকে আমার এখানে তুমি ব্যানার দিয়ে রাখবা 1 মাস কিংবা 10 দিন কিংবা 1 দিন, আমি তোমাকে এইটা পে করব, তাহলে যেটা হয়, এই যে কিছুক্ষণ আগে আপনি বললেন না বাংলা নিউজ কিংবা বিডি নিউজ এগুলোতে কিভাবে আসে, বাংলা নিউজ কিংবা বিডি নিউজের ওয়েবসাইটে গেলে দেখবেন অনেক ধরনের প্রোডাক্টের, বাংলাদেশি প্রোডাক্টের ব্যানার পাওয়া যায়। প্রথম আলোতে ঢুকলে তো ফেয়ার অ্যান্ড লাভলি, এটা অ্যাডসেন্স থেকে দেখায়, প্রথম আলো আদার্স কোনো অ্যাড ইউজ করে না। ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে আসে। হ্যাঁ, ইউনিলিভার গুগলকে পে করে, গুগল প্রথম আলোকে পে করে। Organic search is more real and relevant and based on an algorithm designed. শুরুতে আমি যে আপনাদেরকে একটা ভিডিও দেখাইলাম, ভিডিওতে অ্যালগোরিদম নিয়ে কিছু কথা বলা ছিল, দেখছেন তো? যে একটা ওয়েবসাইট কে না, 5টা না, ওগুলো তো মেথড কোন কোন পর্যায়ে আসতেছে, কিন্তু ওই যে আমি একটা ওয়েবসাইটকে ডিফারেন্ট কিছু টার্মস বা এর ভিত্তিতে কি করতেছে, যে ওয়েবসাইট যাচাই বাছাই করে নিচ্ছে। অনেকগুলো ওয়েবসাইট আছে, এর মধ্যে থেকে ওই যে ট্যাগের মাধ্যমে, ট্যাগ, কিওয়ার্ড এগুলোর মাধ্যমে, টাইটেল এগুলোর মাধ্যমে বাছাই করে নিচ্ছে। যার ফলে কি হয়, এই সার্চ রেজাল্টগুলো হয় রিয়েল অ্যান্ড রিলেভেন্ট অ্যালগোরিদমের ভিত্তিতে। অ্যালগোরিদমগুলো যে জিনিসগুলো চাই সেটার ভিত্তিতে রিয়েল এবং রিলেভেন্ট হয়, যার ফলে অর্গানিক সার্চ রেজাল্টটা অনেকটা লং লাস্টিং এবং আপনাকে রিলেভেন্ট ভিজিটর দিচ্ছে। আচ্ছা, কিছু না। এখন অর্গানিক এসইওর প্রকারভেদে আমরা আসতে পারি, কিন্তু তার আগে আমরা একটা কোশ্চেন আপনার মাঝে রেইজ করি। আচ্ছা বলেন, যে আমার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটাকে আমি সার্চ ইঞ্জিনে ফিগার আউট করতে চাই, কিন্তু এটা কি এসইও ছাড়া করা পসিবল কিনা? মানে সার্চ ইঞ্জিনে আমি দেখাইতে চাই, কিন্তু আমি কোনো এসইও করতে চাই না, এটা কি কখনো পসিবল? পসিবল, কিন্তু জনপ্রিয় তো হবে না। জি বলেন। মানে এটা পসিবল, কিন্তু এটা জনপ্রিয় তো হবে না, কারণ না, অনেকগুলোর থেকে এটা পসিবল কিভাবে সেটা তো আমি এখনো তোমার তো শুনি নাই। আচ্ছা, এসইও ছাড়া কোনো সাইটকে কোনো সার্চ রেজাল্টে আনা পসিবল না। আপনি যদি ওয়েবসাইটকে সার্চের জন্য যে কোনো একটা যদি রোবট টেক্সটও চেঞ্জ করে দেন, তাও সেটা এসইও কাজ। এসইও ছাড়া সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে ইন্ডেক্সই করবে না। মানে আপনার মধ্যে যদি আপনি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি? এইচএসসি। ওকে, তাহলে আমি যদি আপনাকে বলি যে কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে 1 মিনিট কথা বলেন, আপনার পক্ষে সম্ভব না, ডেফিনেটলি সম্ভব না। তেমনি কারণ কি, আপনি ওই কোয়ান্টাম ফিজিক্স কিংবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি সম্পর্কে জ্ঞান এখনো রাখেন না। তার মানে কি আপনার মধ্যে ওই জ্ঞানগুলো ইন্ডেক্সই হয় নাই। এইরকম সার্চ ইঞ্জিনের মধ্যে যদি আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্সই না করাইতে পারি আমি, কিংবা আমার ওয়েবসাইটটাকে ইন্ডেক্সই না করাইতে পারি,
তাহলে সার্চ ইঞ্জিনে আসবে কিভাবে, তাই তো? তার মানে কি এসইও করা ব্যতীত একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে আনা কখনোই পসিবল না। এখন আর একটা কোশ্চেন, আমি যে আপনাদেরকে এই যে অর্গানিক এসইওর যে উপকারিতা কিংবা অর্গানিক এসইও যে করার ছোটখাটো কিছু একটা বললাম, এতে কি মনে হয় যে এই কোর্সটা শেষ হওয়ার পরে কিংবা এই কোর্সটা যখন আমরা কমপ্লিট করে ফেলবো তখন কি একটা ওয়েবসাইটের জন্য নিজে এসইও করা পসিবল? হ্যাঁ, মানে শেষ দিনটা যখন আমরা বলবো যে ইয়েস দিস কোর্স ইজ নাও ফিনিশড, আপনাকে এসইওর অফ পেজ অন পেজ থেকে শুরু করে আদার্স মার্কেটিং মেথডগুলো যখন আপনাদেরকে শেখানো হবে তখন কি আমরা বলতে পারবো যে হ্যাঁ আমার দ্বারা একটা সাইটের এসইও করা পসিবল? তাহলে এখন আসি, সেটা হচ্ছে যে অর্গানিক এসইও কি কি। অর্গানিক এসইওর মধ্যে শুরুতে আছে কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, অনসাইট এসইও, অফসাইট এসইও। এর মধ্যে সবচেয়ে চারটা খুব ইম্পর্টেন্ট টার্ম। কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার, আচ্ছা অনসাইট এসইও এবং অফসাইট এসইও, আমরা আসি, আমরা কেবল টার্মটার নাম শুনছি, এখন ডিটেলস ডিসকাস করি অনেকক্ষণ থেকে শুনতেছি, কয়েকবার বলছেন আপনি। না, আমি বলছি ডিটেলস ডিসকাস করে নিই। তাহলে কিওয়ার্ড রিসার্চটা কি? ধরেন কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আমার এটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের রিলেটেড আরো কিছু কিওয়ার্ড থাকতে পারে। বাংলা ইবুক, এরকম আরো কিন্তু সার্চ টার্ম থাকতেই পারে। দেখেন সার্চ টার্ম আছে কিনা আমি দেখাচ্ছি। এই দেখেন বাংলা ইবুক, ইবুক বিডি, ইবুক তালো, এটা কি ট্যাগালগ, ফ্রি ডাউনলোড, ইবুক টেক্সট বুক, ইবুক অনলাইন, ইবুক ভাষা ইন্দোনেশিয়া, এগুলো নানা ধরনের কিন্তু রিলেটেড কিওয়ার্ড দেখাচ্ছে। কিন্তু আমরা ইবুক আছে এমন সব কিওয়ার্ড সিলেক্ট করতে পারি না। কেন পারি না? তার একটা রিজন আমি আপনাদেরকে দেখি। এখন আমরা যদি ধরেন একটা রেসে জিততে চাই, দৌড়ের মাঠে নামছি, একটা রেস জিততে চাই, রেসটা কখন আমরা জিতবো? রেসটা কখন জিতবো? নিজে যখন স্ট্রঙ্গার হবো, তাই না? তারপরে আমার কম্পিটিটররা যখন দুর্বল হবে, তাই না? আমার যখন অনুশীলনটা ভালো হবে, তাই তো? এখন আমি আসি যে একটা কিওয়ার্ডকে কিভাবে আমরা সিলেক্ট করতে পারি। যখন কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ, তারপরে কিওয়ার্ডটা কি হচ্ছে ওয়েল সার্চ কিংবা সার্চ রেজাল্টের অ্যামাউন্ট, সার্চ অ্যামাউন্ট ভালো। ধরেন আমি এমন একটা কিওয়ার্ডকে সিলেক্ট করলাম যেটার মান্থলি কোনো সার্চ রেজাল্টই নাই, মানে ওইটা তো ওয়ার্ডের টার্ম, কিন্তু দুনিয়ার কেউ ওইটা দিয়ে আর সার্চই করে না, তাই না? তাহলে কি আদৌ ওই কিওয়ার্ডের র্যাঙ্কিং এ এসে আমাদের কোনো লাভ আছে? লাভ নাই, কারণ ওটার তো কোনো ভিজিটরই নেই। সার্চ অ্যামাউন্ট আর একটা কি আমার লো কম্পিটিটিভ আর কম্পিটিটর যেগুলো থাকবে, কম্পিটিটর র্যাঙ্কিং, কম্পিটিটরদের র্যাঙ্কিং গুলো একটু দেখতে হবে। কেন দেখতে হবে?
কারণ কম্পিটিটরদের র্যাঙ্কিং আমরা যখন বুঝতে পারবো যে হ্যাঁ তাদের প্রসেসে গলদ আছে, তখন আমরা কিন্তু উঠে যেতে পারবো। এই দুনিয়ার সমস্ত কিছুই কম্পিটিশন যুক্ত। আপনি ক্লাসে ফার্স্ট হইতে গেলেও কম্পিটিশন হইতে হবে, আপনি যদি এক গ্লাস পানি দোকানে যেয়ে খাইতে যান তারপরেও কম্পিটিশন থাকতে হবে, সেখানে কম্পিটিশন থাকবে, সব জায়গায় কম্পিটিশন থাকবে। তো কম্পিটিশনকে এড়ানোর জন্য আমাদের কি করতে হবে, লো কম্পিটিটিভ সার্চ অ্যামাউন্ট ভালো, কিন্তু কম্পিটিটরের র্যাঙ্কিং যারা করছে তাদের কিছু ফল্ট আছে, মানে তারা র্যাঙ্কিংয়ে এই জন্যই আসছে যে আদার্সরা এর থেকে ভালো কিছু করতে পারতেছে না, কিংবা সার্চ ইঞ্জিন ওটা দেখাইতে বাধ্য হচ্ছে। তো এরকম কিছু কিওয়ার্ডকে আমরা সিলেক্ট করব। এখন কম্পিটিটর অ্যানালাইসিস, আমরা যখন দেখলাম আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেছি, এখন কিওয়ার্ডের জন্য তো আর গুগল ফাঁকা কোনো সার্চ রেজাল্ট দেখায় না। গুগলে আপনি ABCD XYZ লিখে সার্চ দিলেও তারা কিন্তু সার্চ রেজাল্ট দেখাবে। কিন্তু কম্পিটিটর যখন থাকবে তাদেরকে অ্যানালাইসিস করাটা দেখতে হবে, তাদের ব্যাকলিঙ্ক কত আছে, তাদের রেপুটেশন কেমন আছে, তারা ওয়েবসাইটে কি ধরনের কন্টেন্ট রাখছে, কোন কোয়ালিটির কন্টেন্ট রাখছে, এবং তারা কিভাবে সার্চ ইঞ্জিনকে ইভ্যালুয়েট করতেছে, আর কেনই বা তারা ফার্স্ট পেজে উঠে আসছে। এই জিনিসগুলোকে, এই 4-5টা টার্মকে যদি আমরা কখনো বিট করতে পারি তাহলে আমরা টপে আসতে পারবো ইজিলি। অনসাইট এসইও, অন মানে কি, অন মানে মধ্যে বা ভিতরে, আর সাইট মানে একটা ওয়েবসাইট। তাহলে অন মানে কি, যে ভিতরে, আর সাইট মানে যদি একটা ওয়েবসাইট কিংবা একটা নির্দিষ্ট একটা ওয়েব পেজ হয়, তাহলে আমাদের তো এই সার্চটা একেবারে ক্লিয়ার যে অন সাইট এসইও, মানে নিজের একটা সাইটের মধ্যে যে এসইওর কাজগুলো করা হয় সেগুলোকে বলা হয় অন সাইট এসইও। নিজের একটা ওয়েবসাইট, একটা ওয়েব পেজকে যদি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করার জন্য যে কাজগুলো করা হয় সেগুলোকে বলা হয় অন সাইট এসইও। যেমন ওই যে তখন বললো কিওয়ার্ড কার মধ্যে থাকবে, কন্টেন্টের মধ্যে থাকবে, ভিডিওটার কথা মনে আছে তো, কন্টেন্টের মধ্যে থাকবে, টাইটেলের মধ্যে থাকবে, মেটা ট্যাগের মধ্যে থাকবে, এবং সাথে লিংকের মধ্যেও থাকবে। এই জিনিসগুলো যখন করা হয়, এগুলো সমস্ত কিছু অনসাইট এসইও। তাহলে অনসাইট এসইওর মধ্যে আসতেছে এইভাবে। আমাদের অনসাইট এসইওর আরো প্রচুর কাজ আছে, যে কাজগুলো করলে তবে আমরা বলতে পারি যে একটা সাইট অনসাইট অপটিমাইজড। আর যদি অফসাইট এসইওটা কি, অফ মানে কি, বাইরে, বাইরে, গেট অফ মানে কি, বেরিয়ে যাও। তো এরকম অফ মানে কি বোঝায়, বন্ধ, বাইরে, এই সব কিছুই বোঝায়। অফ সাইট মানে কি, যে সাইটের বাইরে। তার মানে কি, এটা হচ্ছে পোস্টারিং করা, প্রচারণা করা, প্রচারণা করা। ওই যেমন আরেকজন একটা ছোট বাচ্চা ধরেন বাসা থেকে হারাই গেছে, তখন কি হয়, বাসায় কান্নার রোল পড়ে যায়। ওই কান্নার রোলটা হচ্ছে অনসাইট এসইও, মানে বাসার লোকজন শোকার্ত। আর তারে খুঁজে পাওয়ার জন্য কি করতে হয়, এলাকায় এলাকায় মাইকিং শুরু করে। ওই মাইকিং করাটাই হচ্ছে অফসাইট এসইও। মানে দুনিয়ার সবচেয়ে সহজ উদাহরণ, আর কেউ কখনো ভুলবে না, মাইকিং শুনলেই মনে পড়বে এটা অফসাইট এসইও। তাইলে কনসেপ্ট কি ক্লিয়ার? হাসান ভাই বলেন। হ্যাঁ, কোশ্চেন করেন। মানে আমার ওয়েব পেজের বাইরে অন্য কারো ওয়েব পেজে গিয়ে, হ্যাঁ অবশ্যই অফসাইট, অফসাইট, ওইটাই অফসাইট এসইও অবশ্যই। মানে বাইরে প্রচারণার জন্য যত কিছু করা হয়, যেমন আমরা ফেসবুকের ইনবক্সে লিঙ্ক দিয়ে দিই, কি হয়েছে, যে তুই হচ্ছে কি ঢাকা টরেন্ট থেকে মুভি নামা, ক্রেজি এইচডি থেকে মুভি নামা। ও হয়তো বা সার্চ ইঞ্জিন ওইভাবে আপনার ইনবক্সে এসে খুঁজে দেখবে না, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আপনার একজন তো ভিজিটর পাঠাইতেছি আমরা, এটাও কিন্তু অফসাইট এসইও। এসইও অফসাইট এসইও অফলাইনেও করা যায়। যেমন আপনাকে বলা হলো কি, যে হচ্ছে আজকে প্রথম আলো পড়িস, প্রথম আলোতে আজকে একটা ফার্স্ট পেজে হেডিংটা অনেক জোস করছে, একটা ইন্টারেস্টিং নিউজ আছে। তার মানে কি, আপনি বাসায় যে শুরুতেই প্রথম আলোর ইউআরএল না পাইলে সার্চ করবেন কি প্রথম আলো, সার্চ করে আগে ঢুকবেন,
কেন ঢুকবেন? আপনার ফ্রেন্ড কিন্তু আপনার মধ্যে একটা অফসাইট এসিও করে দিছে যে হ্যাঁ ওইখানে গেলে একটা ইন্টারেস্টিং থিংস পাবো। তার মানে কি, প্রথম আলো আমাদের মাঝে একটা স্ট্রং কমিউনিটি গড়ে তুলছে, যে কমিউনিটির মাধ্যমে তারা শুধু অনলাইনে না অফলাইনেও ভালো একটা সার্চ রেজাল্ট পাচ্ছে। দ্যাটস ইট, এটাই অফসাইট এসিও। আর অফসাইট এসিও মিনিং হচ্ছে রেপুটেশন তৈরি করা, র্যাঙ্কিংয়ে আনা। আচ্ছা, খুব বেশি সময় নেব না। এখন যেটা হবে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন কাজ করে কিভাবে। এখানে অনেক কিছু আছে, আপনারা এই ব্লগটার নাম লিখে রাখতে পারেন। এটা আমার নিজের পার্সোনাল ব্লগ, এখানে আমি লেখালেখি করি। হ্যাঁ, তো যদিও বা ব্যস্ততার কারণে, জব, আদার্স কাজ, সমস্ত কিছুর কারণে খুব বেশি লিখতে পারি না, তবে যেটুকু লিখি ওয়েল রিসার্চ এবং মানে কি বলবো যে খুব পরিচ্ছন্ন একটা লেখা লিখি, যাতে করে সবাই বুঝতে পারে। হ্যাঁ ভাই, শুধুমাত্র গুগল বা বিং ছাড়া হ্যাঁ, আরো তো প্রায় হ্যাঁ। সার্চ ইঞ্জিন আছে। about 3000 search engine exist on internet directory. এখন এই সব সার্চ ইঞ্জিনে কি সব সার্চ ইঞ্জিনকে প্রায়োরিটি দেওয়া হয় না, কারণ বাইদু, গুগল, বিং এর পরে ইয়াহু আছে একটা, আর এরপরে এই তিনটা হচ্ছে জায়ান্ট। এরপরে কিন্তু গুগল, বিং এর পরে ইয়াহুর থেকে বড় আরেকটা সার্চ ইঞ্জিন আছে, কিন্তু আপনি সেটা ইউজ করতে পারবেন না, সেটা হচ্ছে বাইদু। চায়না? শুধু তারা চাইনিজরাই ইউজ করে। সুতরাং আপনাকে গুগল আর বিং এ আসতে হবে, কারণ এই চাইনিজ বাদ বাকি ইন্টারনেট জগতের 100% ভিজিটরের মধ্যে 85% ভিজিটর এই দুইটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ, ইয়াহু আগে খুব জনপ্রিয় ছিল, এখন ইয়াহুতে আর কেউ আসে না। তো সেকেন্ড পজিশনে কোনটা আছে? বিং, বিং, গুগল। আচ্ছা, আমি একটা জিনিস জানি। গুগলে আমরা যত অ্যাড দিই বা গুগলে একটা পেড, হ্যাঁ। এটা ওরা কি কত পরিমাণ পেমেন্ট করে গুগল এই টপে দেখানোর জন্য? আর এটা কতদিন থাকে? এটা কিওয়ার্ডের পিপিসির উপরে নির্ভর করে। ধরেন আপনার পিপিসি যদি $1 হয়, তাহলে ইউ হ্যাভ টু পে $1 পার ভিজিটর। আপনার সিপিসি যদি $24 হয়, তাহলে ইউ হ্যাভ টু পে $24 ফর এ ভিজিটর। এটা নির্ণয় করে গুগল। এটা ওই সার্চের ট্রেন্ড থেকে শুরু করে 72টা অ্যালগোরিদমকে ফলো করে দেন এটার মূল্য নির্ধারণ হয়। এটা অটোমেটিক্যাল একটা প্রসেস, এটা কেউ কখনো ইচ্ছা করে কমায় বাড়ায় দেয়। গুগলকে আপনি যার মাধ্যমে অ্যাড দিবেন, বিং এর অ্যাড সিস্টেম আছে, বিংকে গুগল টার্গেট করলে, এই জন্যই তো গুগল হচ্ছে এত প্রায়োরিটি পাচ্ছে। আর এই যে গুগল অ্যাডসেন্সের নাম শুনছেন তো অনেকে, তাই না? গুগল অ্যাডসেন্স কিভাবে কাজ করে? গুগল অ্যাড আসে কোথা থেকে? এই যে আমরা যারা গুগলকে অ্যাড দিচ্ছি, তারা করে কি? তারা তো খালি সার্চ ইঞ্জিনে অ্যাড দিচ্ছে তা তো না, তারা করে কি ওই রিলেটেড যে ওয়েবসাইটগুলো অ্যাডসেন্সের নেটওয়ার্কের সাথে যুক্ত আছে সেই ওয়েবসাইটগুলোতে অ্যাড দিয়ে দিচ্ছে। তখন করে কি, ওখান থেকে ভিজিটররা যখন আসে, গুগল ধরেন ওখানে পার ভিজিটরে $1 করে অ্যাডভাইজার থেকে নেয়। আর যে পাবলিশার, মানে যার ব্লগে অ্যাডটা পাবলিশ আছে, তাকে 75% দিয়ে দিল। তার মানে 75 সেন্ট ওই লোক, ওই যার ব্লগ তারে দিয়ে দিল, 25 সেন্ট তারা নিয়ে নিল। এভাবে যদি মান্থলি তাদের ইনকাম যদি কয়েক বিলিয়ন ডলার হয়, তাহলে চিন্তা করেন ইন্টারনেট জগতে কত মানি ফ্লো করে। ইন্টারনেট জগতে কত মানি ফ্লো করে। আমি আপনাদেরকে ক্লাসের শেষের দিকে একটা স্ট্যাটিস্টিক্স দেখাবো, যেটা দেখার পরে ডেফিনেটলি এসইও আপনাদের প্রাণ হয়ে যাবে। ইফ এনিওয়ান উইল গেট রিচার, মানে রিচ না শুধু রিচার, দেন এসইও ইজ দ্য বেস্ট মেথড। অ্যান্ড ওয়াই ইট ইজ দ্য বেস্ট মেথড আই উইল শো ইউ। আমি আপনাদেরকে শো করব কেন। এখন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে? সার্চ ইঞ্জিন কাজ করে সবসময়, যে বিশ্বের যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবগুলোই কাজ করে হচ্ছে অ্যালগোরিদমের উপর।
গুগল 72টা অ্যালগোরিদম ইউজ করে, বিং 66টা, এরকম আদার ইয়াহু 50টার উপরে অ্যালগোরিদম ইউজ করে। এভাবে করে কি, এখান থেকে ধরেন সবগুলো হচ্ছে আমরা নিয়ে শুরু করছি, যেহেতু ইবুক নিয়ে শুরু করছি, সবগুলো আমরা গুগলে লিখলাম ইবুক। ইবুক সাথে সাথে গুগল কি করলো, এটা বাদ, কারণ এটা ইবুকের না। এখন ইবুকের সাথে আমরা কি করলাম, পিডিএফ। তখন কি করলো গুগল, যে হ্যাঁ এটাকে টেনে আনলো, এটাকেও টেনে আনলো, এটাকে বাদ দিয়ে দিল, আবার এটাকে টেনে আনছে, এটাকে বাদ দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এই পিডিএফ কথাটা এদের 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 মধ্যে আছে, বাকিদের মধ্যে নাই। তাহলে এই যে সে ডিফারেন্ট ওয়েবসাইটগুলোতে ভাগ 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 করে নিয়ে একটা প্রসেসে আনতেছে, এটা হচ্ছে এক ধরনের অ্যালগোরিদম যেটার মাধ্যমে গুগল কাজ করে। কোন জায়গাটা আনক্লিয়ার লাগতেছে বলেন। সার্চ ইঞ্জিনটা কাজ করলো কেন? আচ্ছা, কাজ করতেছে এভাবে, ধরেন এটাতেও আছে ইবুক, এটাতে আছে হচ্ছে খালি বুক, এটাতেও ইবুক আছে, এটাতে খালি বুক আছে, এটাতে ইবুক আছে, এটাতেও ইবুক আছে, এটাতেও ইবুক আছে। এখন কথা হচ্ছে যে গুগল কি করলো, আমরা যখন ইবুক লিখলাম তখন দেখেন ইবুক গুলোকে সবগুলোকে টেনে নিয়ে তার কিউরিতে রাখছে। আমরা যখন পিডিএফ লিখছি তখন কি করছে, যে এটাকে ইবুকের সাথে সাথে পিডিএফ কথাটাও লেখা আছে, কিংবা পিডিএফও তাদের কন্টেন্টের মধ্যে আছে। এটা তো আগেই বাদ, এটার মধ্যে কি আছে, এটার মধ্যেও পিডিএফ কথাটা লেখা আছে, তার মানে কি এটাকেও সে আবার টেনে নিচ্ছে। কিন্তু এটার মধ্যে কি হয়েছে, ইবুকটাই আছে কিন্তু পিডিএফটা নাই, তার মানে কি এটাকে আবার ফিল্টার করে কেটে দিচ্ছে, মানে পিডিএফটা তার মধ্যে নাই, সুতরাং এটা রিলেভেন্ট না। এটার মধ্যেও পিডিএফটা আছে, এই জন্য এটাকেও টেনে দিচ্ছে, তার মানে কি এই তিনটাকে টেনে নিয়ে তাদের যে ম্যাট্রিক্সটা আছে, কি ম্যাট্রিক্স, ব্যাকলিঙ্ক, পপুলারিটি, রেপুটেশন, কন্টেন্ট এন্ড আদার্স, এগুলো ভিত্তি করে 1 2 3 ওই তিনটাকে এনে সাজায় দেয়। ক্লিয়ার? কোনো সমস্যা না? ক্লিয়ার না হলে আবার বলেন, আমি আবার বুঝাইতে রাজি আছি, কিন্তু নেক্সট ডেতে এসে বলবেন যে ভাই আমি গতদিন বুঝি নাই, সেই কমপ্লেন আমি অ্যাকসেপ্ট করবো না। কজ আমি যেদিন আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আনক্লিয়ার থাকবেন, আপনাদেরকে কোশ্চেন করার সুযোগ দিচ্ছি আনলিমিটেড। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেক সময় কোনো একটা টপিকস যখন সার্চ ইঞ্জিনে সার্চ করি, হ্যাঁ। তখন গুগলে দেখায় রিলেভেন্ট, হ্যাঁ। বা হচ্ছে যখন আমরা ভিতরে যাই তখন গিয়ে দেখি যে রিলেভেন্ট। রিলেভেন্ট না। এটার ক্ষেত্রে আছে, তারা কিওয়ার্ড স্টাফিং করতে পারে, ব্ল্যাক হ্যাট মেথড ইউজ করে, হয়তো বা কয়েকদিনের জন্য সামনে আসে, পরে পড়ে যাবে। এখন কিছু সময় দেখা যায় যে বুনো ঘাস কাটতে কিছু ভালো গাছও কাটা পড়ে, আবার কিছু সময় ভালো গাছ রাখতে যে কিছু বুনো ঘাসও কাটতে হয় না। তো এরকম হয়, যখন আবার বাছাইকরণে আসবে তখন পড়ে যাবে, স্বাভাবিকভাবে। ভাই আপনার কনসেপ্ট তো ক্লিয়ার নাকি? ব্যাকলিংটা সম্পর্কে, ব্যাকলিং ওই যে বাসার পোস্টার মনে আছে, ওইটাই ব্যাকলিং। বাসার পোস্টার দেয়ালেও লাগানো যায়, থম্বায় লাগানো যায়, আবার ওই হচ্ছে রাস্তার মোড়ে মোড়েও লাগানো যায়। তো এটা হচ্ছে ওই পোস্টার লাগানোর কিছু কিছু মেথড আছে যেগুলো আমরা পরে আলোচনা করব, কারণ এটা এত হিউজ একটা সেক্টর। আমি প্রায় 130টা মেথড জানি যেভাবে ব্যাকলিংক তৈরি করা যায়। এখন 130টা মেথড আপনাদেরকে শিখাইতে গেলে ইনশাল্লাহ সেহেরির টাইম হয়ে যাবে। তাহলে এই জিনিসটা তো ক্লিয়ার, তাই না? ক্লিয়ার।
আসি ওয়েবসাইটের আর্কিটেকচার নিয়ে একটু কিছু কথা বলি। আর্কিটেকচার, একটা ওয়েবসাইট তৈরির টাইমে কি কি ব্যাপার নিয়ে করতে হয় খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট তৈরির টাইমে একটা ওয়েব পেজ তৈরি করার টাইমে কি করা হয়, এই সাইডে ধরেন লোগো কিংবা মাঝে একটা লোগো থাকলো, নেভিগেশন থাকলো, মেইন ফোকাস কন্টেন্ট এখানে। এখন এখানে একটা বার থাকলো ইউআরএলটা যাতে সঠিকভাবে হয়। ধরেন একটা ইউআরএল এভাবে আছে abc.com/1-3bcj15%2497 আবার @2। এই লিঙ্কে কি কখনো মনে রাখা সম্ভব? সম্ভব না। কিন্তু এটাকে যদি এভাবে দেওয়া হয় abc.com/book, তাহলে তো সম্ভব না। এটাকে বলা হচ্ছে ব্যাড ইউআরএল, এটাকে বলা হচ্ছে গুড ইউআরএল। তার মানে কি, এই ইউআরএল এর স্ট্রাকচারটা সুন্দর হইতে হবে। এই যে লোগোটা ইউজ করছি, এটাকে ইমেজ বলা হয়, একটা ইমেজ ইউজ করা হয়েছে। গুগলের তো আর চোখ নাই যে সেই ইমেজগুলোকে দেখতে পাবে। গুগল কি করে, এটার সাথে একটা এএলটি ট্যাগ ইউজ করা হয়। ট্যাগটা কিসের জন্য ইউজ করা? জি, লোগো মিসিং করলে হ্যাঁ, লোগো কেন মিসিং করবে? ইমেজ না থাকলে তো অল্টারনেট ট্যাগই থাকবে না। ইমেজটার সাথে সাথে অল্টার ট্যাগটা রিলেটেড। অল্টার ট্যাগটা হচ্ছে কোনো সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য যে ওই ইমেজটা কিসের জন্য। যেমন আপনার নামটা হাসান। হাসান, আচ্ছা আপনি যে হাসান, আপনার গোটার বডিতে কোথাও লেখা আছে? গোটা বডিতে লেখা নাই, কিন্তু তারপরে আপনি হাসান। কেন হাসান? হাসানটা হচ্ছে আপনার অল্টার ট্যাগ। আমরা আপনাকে দেখার পরে তখন আমরা বুঝতে পারবো যে আপনার কোথাও লেখা না থাকলেও আমরা বুঝতে পারবো আপনি হাসান। একটা ওয়েবসাইট যখন একটা ক্রাউলার কিংবা একটা গুগলের যে রোবোটিক যে ক্রাউলার বা স্পাইডারগুলো আছে, এগুলো যখন ওয়েবসাইটে করতে যায় তখন কি করে, ইমেজটাকে দেখে। ইমেজটাকে দেখার পরে তারা অল্টার ট্যাগ খোঁজে যে এই ইমেজটা কিসের জন্য। আপনি যদি মনে করেন যে 10,000টা ছবি একটা ওয়েবসাইটে অ্যাড করলেন, সবগুলোই গরুর ছবি, আর আপনি অল্টার ট্যাগে যদি ক্যাট লিখে রাখেন, ওই গুগলে সার্চ করবেন ক্যাট লিখে, আপনার যদি ওয়েবসাইটের ইমেজগুলো র্যাঙ্ক করে তাহলে দেখা যাবে ক্যাট লিখলেও ওই গরুর ছবিটা চলে আসছে। কারণ গরু আর বিড়ালের মধ্যে পার্থক্য বোঝে না, গুগল খালি বোঝে লেখার মধ্যে পার্থক্য। কোনো কোম্পানির লোগোর নাম দিয়ে সার্চ দিলে এটা কি হয়ে আসে? ওই যে তারা অল্টার ট্যাগ ইউজ করে, কন্ট্রোলে যদি এমন থাকে লোগো লেখে, তখন কি করে যে ওই ওয়েবসাইটে তাদের যে টাইটেল আছে, টাইটেলটাতে কি দেখে, ধরেন হচ্ছে অ্যাপেক্সের লোগোতে অল্টার ট্যাগ মিসিং আছে, কিন্তু অ্যাপেক্সের মেইন ওয়েবসাইটে ওইটা ইউজ হয়েছে, আর সাথে কি হয়েছে, অ্যাপেক্সের ইউআরএল এ ওই নামটা আছে, তখন তারা ওই অনুযায়ী মিলায় নেয়। হ্যাঁ, অনেকেই নাম লেখে না, যাই শুধু আমি লোগোর জন্য বলতেছি না, এই ওয়েবসাইটের মধ্যে যে ইমেজগুলো থাকে সেগুলোর জন্য হয়। তো অল্টার ট্যাগটা ঠিকভাবে থাকবে, কন্টেন্টটা ইউনিক হবে, তারপরে কি হচ্ছে, টাইটেলগুলো ঠিকভাবে ইউজ হচ্ছে, ইউএক্স এর জন্য মেনুটা ঠিকভাবে তৈরি হচ্ছে, সাইড বারগুলো ঠিকভাবে কাজ করতেছে, ফুটারের কাজ করতেছে, লিঙ্কগুলো স্ট্রাকচারাল। যখন এই বৈশিষ্ট্যগুলো কোনো একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসে, তখন কিন্তু এই ওয়েবসাইটগুলো আর্কিটেকচার বেশ ভালোভাবে গেইন করে, একটা ভালো একটা আর্কিটেকচার গেইন করে, এবং গুগলের জন্য সেটা বেশ ভালো পারফর্ম করে একটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংয়ের জন্য। এখন আসি এসইও দিয়ে কি কি করা যায়। সবাই একটু গুটিসুটি নিয়ে বসি, কারণ এখন অনেকেই হয়তোবা আমাকে বিলিভ করা ছেড়ে দিবে, আমাকে বিলিভ করাই ছেড়ে দিবে। আচ্ছা,
সামওয়ান দ্যাট বাংলাদেশে, আমি কিছু বাংলাদেশের লিজেন্ডদের কথা বলি, শুধুমাত্র এসইও করে গুগল অ্যাডসেন্স থেকে, অ্যাডসেন্সে গুগলে র্যাঙ্ক পাইছে অনলি 7 দিনের জন্য একটা কিওয়ার্ডের ভিত্তিতে। 1 মাস খেটে র্যাঙ্ক করাইছে, 7 দিনের জন্য র্যাঙ্ক পাইছে। এই 7 দিন এসে একটা কিওয়ার্ডের জন্য একটা ওয়েবসাইট থেকে সে ডেইলি রিয়েল টাইমে ভিজিটর পাইছে ওভার 40K প্লাস, এবং একদিনে সে ভিজিটর পাইছে আপনার হচ্ছে কত দেখলাম, প্রায় 2 লক্ষের উপরে, 2 লাখের উপরে। এভাবে 7 দিন সে ভিজিটর পাইছে পেয়ে। এই 7 দিনে সে কামাই করছে প্রায় $20,000, $20,000। এটা 7 দিনে কামাই করছে। আমি আর কিছু বলবো না। আদার্স যে তার সাইট, এটা তো একটা সাইট গেল, এরকম তার ব্লগ আছে আরো 10 থেকে 15টা, যেগুলো অকেশনের আপ হয়। আর রেগুলার ব্লগ আছে তার কম করে হলেও 100টার বেশি, যেগুলো প্রতিদিন 5 থেকে 7,000 ভিজিটর পায় মান্থলি, প্রায় 1 লাখের মতো ভিজিটর পায়, যেগুলো প্রতিটা সাইট পার মান্থে $1,000 থেকে $2,000 কামাই করে। তাহলে 100টা ব্লগ থেকে সে কত কামাই করতে পারছে? ওভারঅল সবকিছু এসইওর দ্বারা পসিবল আছে, বাংলাদেশেই আছে। তাও একজন না, 4 থেকে 5 জন আছে। একজন আমাকে ফেসবুকে ইনবক্সে দেখাইলো যে দেখেন ভাই, এই হইল স্ট্যাটিস্টিক্স। আমি বললাম ঠিক আছে, বেস্ট অফ লাক, করতে থাকো। আবার ফার্স্ট তখন কি বলছিলাম, মনিটাইজের জন্য অ্যাড না, অ্যাডের গল্প তো শুনাইলাম। আচ্ছা, এখন অ্যাফিলিয়েটের একটা ছোট্ট একটা ইয়ে দেখি। আলামিন তো বিয়ে করছে ভাই, তাই না? কি? হ্যাঁ, দাঁড়ান, আমি এখানে বাংলাদেশের একটা ছেলের কাহিনী, না এটা না, আমি ওই যে খালিদ ফারহানের তার কেস স্টাডি দেখাইতে যাচ্ছি। আচ্ছা, এটাই দেখেন আলামিন কবির, ডেভস্টিমের নাম শুনছিলেন তো? ডেভস্টিমের আলামিন কবির, ডেভস্টিম থেকে বের হয়ে যাওয়ার পরে সে করছে, দেখেন 1 অক্টোবর 2015 টু 31 অক্টোবর 2015 অ্যামাজন আইটেম শিফট 800 কত আসছে, 831টা আইটেম শিফট হয়েছে। থার্ড পার্টি আইটেম শিফট 1,800। এখান থেকে রেভিনিউ কত আসছে, 45,000। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং ফি কত আসছে, দেখেন সমস্ত কিছু মিলাই। হ্যাঁ, দেখেন এটা শুধু 1 মাস, এটা অক্টোবর, এটা সেপ্টেম্বর, দেখছেন? এই যে দেখেন কত দিয়ে সাইট বিক্রি করছে, এটা ওয়েবসাইট বিক্রি করে দেওয়ার জন্য। এটা হচ্ছে অ্যাফিলিয়েট থেকে, আপনারা নিজের চোখে দেখেন স্ক্রিনশট, কারণ এগুলো যখন এই র্যাঙ্কিং পাইছে তখন সে কাস্টমার পাইছে, তারপরে তার এই অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে সেল হয়েছে। তাহলে সে যদি পারে, আমরা কেন পারবো না? সেও এসইও করে, আমরাও এসইও করি। তার ওয়েটা যেমন, আমাদের ওয়েটাও ঠিক তেমন হইতে হবে।
তাদেরকে আমরা অনুসরণ করব, কখনো অনুকরণ করব না। এই আলামিন কবি পড়াশোনা করতে তেজগাঁও কলেজ উইথিন 3 ইয়ার্স লাইক 3 বছরের মধ্যে চেঞ্জ করে ফেলেছে। এখন প্রতি মাসে ওর 50 লাখ টাকার উপরে, আরো বেশি, শুধু এসসিও করে আর কিছু না। তাহলে এখন আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা এসইওতে আসবেন কিনা। আপনারা কোনো ওয়েব ডেভেলপারকে চেনেন যে মান্থলি এত টাকা কামায় বাংলাদেশে, মাসে 50 লাখ, কিংবা 7 দিনে কত 20,000 ডলারের কথা হচ্ছে, 16 লাখ, 2-3 হাজার ডলার কামাই দিয়ে খবর হয়ে যায় না। না, আমি বাংলাদেশে এমন কিছু ডেভেলপারকে চিনি যারা মাসে 8 থেকে 10,000 ডলার করে কামায়। কিন্তু তাদের যে পরিমাণে প্রেশার দিতে হয়, একটা এসইও বলতো যে ও তো অটোমেটিক্যালি পায়। এসইও যদি একবার ও সেটা বুঝাই নিতে পারে, ওর তো ইনকাম পার্মানেন্ট। তাহলে এখন আপনারা ডিসিশন নেন। দেখেন, আমি আজকে একটা কোর্স শিডিউল মানে কোর্স করছি। এখানে আপনার মেইন কিছু পয়েন্ট আমি ডিসকাস করে দিই, যে এরপরে যে লেকচারগুলো আসতেছে আপকামিং, এখানে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ শেখানো হবে, কিওয়ার্ড কিভাবে ইউজ করা হয় আর্টিকেলে, এই সমস্ত কিছু, এবং কোন কোন টুলস কিংবা কিভাবে কোন মেথড ইউজ করে আপনারা বেস্ট কিওয়ার্ডগুলো পাইতে পারেন, এই জিনিসগুলো শেখানো হবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার নিজস্ব একটা ব্লগ সাইট, সেটা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কিভাবে আপনারা করতে পারেন। এটা একটা, এই ওয়েবসাইটটাকে মেইনটেইন, তারপরে আদার্স কোনো কিছু, সমস্ত কিছুর ব্যাপারগুলো আপনাদেরকে শেখানো হবে। অনসাইট এসইও A to Z শেখানো হবে। মানে আমার জ্ঞানে যতটুকু আছে ভাই, আমার জ্ঞান পরিপূর্ণ না, আমি বলতে পারবো না 100% আমি জানি, কারণ আমি মানুষ। আমি যা জানি তার 99% আমি আপনাদের দেব, কথা দিচ্ছি। 1% এটা কেউ দেবে না, এটা গুরুমারা বিদ্যা, এটা দিলে আমি মরে যাব। তাহলে হবে 99% আমি আপনাদের দেব, এতটা কেউ কোনো ইনস্ট্রাক্টর আপনাদেরকে দেবে না। আচ্ছা, তালি দিতে বললাম, তালি দিয়ে যদি 100% নেওয়া যায়, গুরুর মতো দিচ্ছে। বলা যায় তো, মানুষের ইমোশন বলে কথা, ও মানুষ ইমোশন, ইমোশনের মানুষ কত কি করে। না না, গুরুর মতো যাচ্ছি না। আপনি কি ইমোশনাল? না ইমোশনাল না, ইমোশনটা অনেক আগে শেষ করছি যখন কবুল বলছি, কারণ এরপরে ইমোশন খাটে না। ওই যে আদম ভাই ভালো করে গুরুত্ব জানে। আচ্ছা, এরপর অফসাইট এসইওর আমার জানা মতে যতগুলো লিঙ্ক প্রায়োরিটি পায় সার্চ ইঞ্জিনে, সমস্তগুলো মেথডই আপনাদেরকে শেখানো হবে। এরপরে সোশ্যাল নেটওয়ার্কিং থেকে শুরু করে আপনার সার্চ ইঞ্জিন সাবমিশন, সাইট ম্যাপ, কিংবা আদার্স যে কনসেপ্টগুলো আছে, একটা ওয়েবসাইটকে ওয়েল ট্র্যাক করার জন্য আপনার সাইটে কতগুলো ভিজিটর আসলো, আপনি তার সারাদিন সাইট খুলে বসে থাকবেন না যে আমার সাইটে এখন আসলো আমি ট্র্যাক করি। তো এগুলো ট্র্যাকিং কিছু টুলস থাকে অবশ্যই না, যেহেতু অটোমেটিক কিছু ইন্টারনেটে আছে, অতএব আমরা এগুলো কিভাবে ইউজ করতে হয় সমস্ত কিছু ব্যবহার করব। আপনাদেরকে শেখানো হবে কন্টেন্ট কিভাবে অপটিমাইজ করা হয়, একটা কন্টেন্টে কত পরিমাণ কন্টেন্ট লেখার মেথড, কন্টেন্ট কিভাবে লিখতে হয়, কন্টেন্ট কিভাবে করতে হয়, সমস্ত কিছু শেখানো হবে। আপনাদেরকে শেখানো হবে এসইওর কিছু কিছু টুলস আছে, টুলস অ্যাড অন সম্পর্কে, যেমন ব্যাকলিঙ্ক চেক করে কিভাবে, আপনার ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করার জন্য কী কী টুলস ইউজ করতে হয়, আপনাদেরকে এই সমস্ত কিছু, এই টুলস থেকে শুরু করে বাকি সমস্ত কিছু শেখানো হবে। সাথে আরও কিছু শেখানো হবে, যেমন সোশ্যাল মিডিয়াতে আপনার সাইটগুলোকে, আপনার লিঙ্কগুলোকে কীভাবে প্রমোট করবেন, যাতে করে ভবিষ্যতে আপনার সাইটটা সোশ্যালিও ভাইরাল হইতে পারে। আপনার ব্যাকলিঙ্কের অ্যানালাইসিস করানো শেখানো হবে, যে কোথায় থেকে ব্যাকলিঙ্ক নিলে ভালো হবে, কোথায় থেকে নিলে খারাপ হবে, এটা কিভাবে বুঝবেন। কাপড় তো নিউ মার্কেট থেকেও নেওয়া যায়, বসুন্ধরা থেকেও নেওয়া যায় ভাই। এখন কোথায় থেকে নিলে কীরকম দাম পড়বে আর কোনটা কেমন টেকসই হবে,
এই জিনিস যদি ডিফারেন্স আমরা না বুঝতে পারি তাহলে তো সম্ভব মানে আমাদের দ্বারা শপিং সম্ভব না। তেমনি ওই আপনার ব্যাকলিঙ্কগুলো কোথায় থেকে কিভাবে নিতে হবে এই সমস্ত কিছু করা হবে। আর আমাদের এই কোর্সের মধ্যে আরও একটা জিনিস যেটা সহজে গুরুরা দিতে চায় না সেই জিনিসটা আমি দেব, সেটা হচ্ছে গুগল বা সার্চ গুগলের যে পান্ডা এবং পেঙ্গুইন মেথড যেটা আছে, এই মেথডে কেউ স্ট্রাইক খাইলে কিভাবে রিকভার করতে হয় এবং আদার্স যে আপডেটগুলো আছে এই আপডেটগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটা ফুলফিল একটা ক্লিয়ার কনসেপ্ট একটা ক্লিয়ার কনসেপ্ট দেব, যেটা সবাই দিতে চায় না, যেটাকে অ্যাডভান্স পর্যায়ে এসইও ধরা হয়। আর এরপরে একটা ওপেন ডিসকাশন ক্লাস থাকবে। ওই দিন আমরা সমস্ত সবার মানে শেষের দিকে যে সবার কোশ্চেনগুলো জানবো, সবার অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করব। আর একদিন ক্লাস রাখবো, সেটা হচ্ছে আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ের পুরো কনসেপ্ট বুঝায় দেওয়ার জন্য। আপনাদের একটা সাইট র্যাঙ্কিংয়ে আসতেছে, এই র্যাঙ্কিংয়ের সাথে সাথে ফ্রিল্যান্সিং করেও যাতে আপনাদের কিছু ইনকাম আসে, কারণ মানুষ শেখে ইনকাম করার জন্য, ইনকাম আসে সেই কনসেপ্টটা আপনাদেরকে করা হবে। যেমন কোন মার্কেট প্লেসে কাজ করবেন, কিভাবে টাকা ইনকাম করবেন, কিন্তু টাকা ইনকাম করার সাথে সাথে টাকা আনতেও তো হবে পকেটে, না? তো সেই মেথডগুলোও আমি আপনাদেরকে করে দিব। আর লাস্টে একদিন আপনাদেরকে পরীক্ষা নেব, আমি কোশ্চেন পেপার দেব, আমি খাতা ইভ্যালুয়েশন করব, সমস্ত কিছু করব। করার পরে যেটা হবে আমি আপনাদেরকে একটা সার্টিফিকেশনের ব্যবস্থা করব, যেটাতে উইথ প্রায়োরিটি বেস আমার সিগনেচার থাকবে, যাতে করে আমাকে ইনশাল্লাহ অনেকেই চেনে, আমাকে আমার ইস্যুকৃত সার্টিফিকেট দেখাইলে অনেক জায়গায় পাসও করবেন যে হ্যাঁ দিস ওয়ান ইজ অ্যাপ্রুভড। আশা করি এই পর্যন্ত আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো। হ্যাঁ এটা তো বললেন আপনি অনলাইন ইনকাম, হ্যাঁ ইনকামের কথা যেহেতু বলছেন, হ্যাঁ অফলাইন ইনকাম বা আমি অভিযোগ করছিলাম বাংলাদেশে, হ্যাঁ যেমন একটা ওয়েব ডেভেলপার করে, হ্যাঁ এরকম অপরচুনিটি আছে? অবশ্যই আছে। আমি নিজেই এসি অপটিমাইজার হিসেবে একটা কোম্পানিতে কাজ করতেছি। এটা স্যালারি রেঞ্জ কেমন হতে পারে? আমি কাজ করি ভাই ওভার 30-তে। এখন আমি কাজ করি ওভার 30-তে। এখন যে কোনো প্রতিষ্ঠানে এক্সপেরিয়েন্স চাই, যে এক্সপেরিয়েন্স, তাহলে আমরা এই কোর্সের পরে কি এক্সপেরিয়েন্স? আপনি যদি আমাকে এক্সপিরিয়েন্সের কথা বলেন, আমি বলবো আমার এক্সপিরিয়েন্স ওভার 100 ইয়ার্স। কিভাবে জানেন? আমরা কিভাবে শো করব? কিভাবে জানেন? হ্যাঁ, এটার জন্য একটা রিয়েল টাইম প্রজেক্ট আপনাদের সবার হাতে ধরাই দিব। ওই যে বললাম ব্লগ সেট আপ করা যায়, তাদেরকে ব্লগ দিয়ে তাদেরকে কন্টেন্ট কিভাবে লিখতে হয় তাদেরকে রিয়েল টাইম প্রজেক্টে শেখাবো, প্লাস কাজ করাবো, যাতে করে তারা এক্সপিরিয়েন্স দেখাইতে পারে। সেটা আমরা প্রোফাইল হিসেবে যেমন এখন একটা ওয়েব ডেভেলপার ও বিভিন্ন ওয়েবসাইট তৈরি করছে, ওগুলো লিঙ্কগুলো দেয়। হ্যাঁ, তো একটা এসইও এক্সপার্ট হিসেবে আমি যখন দেখো তখন আমার প্রোফাইলে কি পোর্টফোলিওতে কি রাখবো? পোর্টফোলিওতে তারা যাতে ওই যে বললাম যে তারা নিজস্ব একটা ব্লগ তৈরি করে নেবে, এই সাইটটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে করতে হয়, কিংবা কেউ যদি নিজস্ব সাইট তৈরি করে না নেয়, সেক্ষেত্রে আমি আমার ডোমেইন হোস্টিং থেকে একটা অংশ তাদেরকে ছেড়ে দিব যে তোমরা ডেভেলপ করো বা আপনারা ডেভেলপ করেন। প্রতিটা প্রতিষ্ঠান বাংলাদেশ এবং ম্যাক্সিমাম প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠানে এখন অনলাইন বেজ হচ্ছে, সবাই একটা করে ওয়েবসাইট তৈরি করছে। হ্যাঁ, বাংলাদেশে কি কোনো কোম্পানি এসইও করায়? অবশ্যই করাই বলতে বাংলাদেশে এখন অনলাইন নিউজ পেপারগুলো আছে ওভার 100-এর ওপরে, তারা প্রতিজন করায়। ই কমার্স ওয়েবসাইটের একটা হাইপ উঠছে, প্রতিটা ই কমার্স ওয়েবসাইট সবসময় এসইও করায়। আবার বিভিন্ন এসইও আপনার ইনহাউস প্রতিষ্ঠান আছে যারা ইনহাউস না, তারা হায়ার্ড এসইও করে, যে এসইও পার্সনদের হায়ার করে বাইরে থেকে, তাদের কন্ট্যাক্টের মাধ্যমে কাজ এনে তারা এসইও অপটিমাইজারকে অফিসিয়াল জব দিয়ে তারা কাজে লাগাই দিছে। একটা বডি শপ এরকম একটা দিয়েছে, কিন্তু তাদের স্যালারি রেঞ্জটা আমার কাছে ফিজিবল মনে হয় না, এটা স্বাভাবিক ব্যাপার আচ্ছা, আমি যে কোশ্চেনগুলো করলাম, আপনাদের কি কোশ্চেন হয় না? মানে কোশ্চেন করতে হবে তো, আপনি কেন শিখবেন? একটা কোর্স কেন করবেন? না, একটা কথা দেখেন, এখানে আপনারা ফ্রি নিতে আসেন নাই, আমি ফ্রি দিতে বসি নাই। আমি চাইবো ফাঁকি দিতে আর আপনারা চাইবেন নিতে। এখন আপনারা কোশ্চেন করলে আমার মধ্যে থেকে অনেক কিছুর অ্যান্সার বের হয়ে আসবে, না হলে
আপনি যখন ক্লাস 1-এর বই এখন পড়তে যাবেন তখন মনে হবে এটা কি জানে, এটাতে তো একদিনেই পড়ে শেষ করা যায়, কিন্তু ক্লাস 1-এ যখন ছিলেন আলটিমেটলি ওই বইটা আপনার জন্য 1 বছরের জন্য এনাফ ছিল। তো আমি এখন মনে করব যে এসইওর এই জিনিসটা জানাই কি করবো, এটা এমনিতেই জানতে পারবে, কিন্তু ওই জিনিসটা আপনারা যারা একেবারে বিগিনার লেভেলে আছেন তাদের জন্য ওই জিনিসটাই অনেক ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়াইতে পারে। সুতরাং কোশ্চেন করেন, রিলেভেন্ট কোশ্চেন, সমস্ত কিছুর আমি অ্যান্সার দিতে বাধ্য। অ্যামাজন এফবিএ বা ড্রপশিপিং এটা কি এসইও এর আন্ডারে? না, বিজনেস। কিন্তু ওইটা তো সেল করতে হলে এসইও করতে হবে। অবশ্যই লাগবে। নিজ সিলেকশন করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আচ্ছা, এই যে হ্যাঁ। অ্যামাজন অ্যাসোসিয়েটস যে এই যে কি নাম মার্কেট এবার আলামিন হ্যাঁ। উনি করতেছে, এটা বাংলাদেশ থেকে কতজন মানে ওনার মতনই আছে কিন্তু ওনার মতো সাকসেসফুল হতে পারে না, কিন্তু ওর 0 to infinity। হ্যাঁ, অনেক আছে। 0 to infinity। এ তো প্রকাশ করছে আর ম্যাক্সিমাম প্রকাশ করে না। আমি লাস্ট ওনার একটা ইয়াতে ছিলাম সেমিনারে, যে পিওনিয়ার ওইখানে গেছি, উনি দেখাইছে ওনার এক স্টুডেন্ট একটা ওই যে নিশ্চয় ওইটা সেল করছে কত যেন বললো, বাংলাদেশি টাকা প্রায় 20-25 লাখ টাকা। একটা নিশ্চয় এটা নিশ্চয়। আচ্ছা, এটা খালিদ ফারহান, হ্যাঁ, খালিদ ফারহান সে একটা ওয়েবসাইট 8 মাস পালার পরে $26,000 বিক্রি করছে। মেহেদি নামে একটা ছেলে $43,000 একটা ওয়েবসাইট সেল করছে 9 মাস চালানোর পরে। ওই 9 মাসে তার $5,000 ইনকাম হয়েছে, পাশে 43,000ও কামাইছে, আর আদার্স দিক থেকে $2,000 আসছে। তার এই 9 মাসে খরচ হয়েছে $1,500, এরপরে সে $50,000 কামাই নিছে। আমি যে বক্তব্যটা পরশু দিন আমি এটা উদাহরণ দিয়ে দিয়েছিলাম, ঠাকুরগার একটা মেয়ে, হ্যাঁ, আমি ইংলিশ আমি ব্যাকগ্রাউন্ড জানি না, মাইক্রো ওয়ার্কার্সে কাজ করে, এই যে ব্যাংকিং এর এই সমস্ত কাজগুলো করে, ছোট ছোট কাজ করে, একদিনে তার ইনকাম হচ্ছে $60। আচ্ছা, মানে দেখলাম যে আজকে টপ র্যাঙ্কে আছে বাংলাদেশের পতাকা আর মেয়ে নাম আর হচ্ছে ঠাকুরগা লেখা। আচ্ছা, আচ্ছা, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমরা কি আসলে করতে পারবো, কোর্স শেষ করে কিছু করতে পারবো? দেখেন, কথা হইতেছে যে সবকিছু নির্ভর করে কনস্টেন্সির উপরে। আপনি যদি মনে করেন যে আমি পারবো তাহলে পারবেন, আপনি যদি মনে করেন আমি পারবো না তাহলে পারবেন না। না, আমরা পারবো এবং আমাদের ইচ্ছা আছে বলে এখানে আসছি। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ধরেন আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারে কাজ করতে গেলে এসইও তো দেখা যাচ্ছে ইদানিং এত কমপ্লিকেটেড, সো ওই জায়গায় কি আমরা কেউ যদি দেখেন, আপনি যখন জন্মাইছেন তখন 3 কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে সামনে আগায় যেয়ে তারপরে জন্মাইছেন, সুতরাং কম্পিটিটর সব জায়গায় থাকবে। জীবনের প্রথম রেসে হারেন নাই, তাহলে পরের রেসগুলো হারায় যাওয়ার আশঙ্কা করেন কেন? মনের মধ্যে কনস্টেন্সি আনেন যে আমি পারবো, তাহলে অবশ্যই পারবেন। না, অনেকেই বলে যে মানে শুনছি যে এসইও কম্পিউটার খুব বেশি সহজ করে দেওয়া যাবে। SEO বলতে কি আসলে সবাই বলতে হয় যে ডেট লিঙ্ক তৈরি করতে পারলে দুইটা কাজ করলে SEO এক্সপার্ট। দেখেন, না, এজন্য অনেকে আমি কিছুদিন আগে আমি বাংলাদেশের ফ্রিল্যান্সারদের টপ একটা গ্রুপের সাথে যুক্ত আছি, যেখানে এসইও রিলেটেড তাদের একটা ওয়েব পেজ আছে, যে পেজটাতে এসইও রিলেটেড সমস্ত কোশ্চেনগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়। এবং এটার যে আপনার ফ্রিল্যান্সিং সেক্টরের ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসে, এখানে এসইওর জন্য যে কোশ্চেনগুলো আসে সেটা সলভেন্সি আমি দিই। তো ওই গ্রুপে একটা জায়গায় আমি একটা পোস্ট দেখছিলাম, ভাইয়া আমি তো অমুক খান থেকে ট্রেনিং নিছি, কোন প্রতিষ্ঠানে আমি বলবো না, তাদের জন্য, মানে আমি চাই না কারোর গিবত আমি গাই। তো আমি অমুক প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিছি, আমি এসইও মানে এসইওর সব কিছু জানি, আমি কারো আন্ডারে কাজ করি নাই, কাজ করতে চাই। ঠিক আছে, আমি অ্যান্সার করলাম ওকে, ইউ আর ওয়েলকাম, বাট আপনাকে কোনো কিছু দেওয়ার আগে আমি এতটুকু যাচাই করতে চাই আপনি সত্যি এসইওর সব কিছু পারেন কিনা। আমাকে জাস্ট একটা কোশ্চেনের অ্যান্সার করবেন যে গুগল কয়টা অ্যালগোরিদম মেথড ফলো করে একটা সার্চ রেজাল্ট দেখায়। সে আমাকে বলে ভাইয়া এটা কোন ধরনের কোশ্চেন, গুগল অ্যালগোরিদম ইউজ করে, এটাই তো লাইফে প্রথম শুনলাম। তো আমি তখন বললাম ঠিক আছে ভাই, আপনার শিক্ষার বোধহয় অপূর্ণতা রয়ে গেছে, অ্যাকচুয়ালি সব পারি বললে যে কেউ আটকাই দিবে, সুতরাং আমি তো প্রায় 6-7 বছর ধরে এসইও করি, আজ পর্যন্ত বলতে পারলাম না আমি এসইও সব কিছু পারি। আমি নিজেকে বলি ভাই আমি কোনো মতে 75% জানি, এখনো নিজেকে A+ গ্রেডে তুলতে পারিনি।
এই হইল বাঙালির অবস্থা। 3 মাস মানে সে শুরু থেকে অনার্স কমপ্লিট করবে প্রায় 20 বছর টাইম নিয়ে, শুরু থেকে 20 বছর টাইম নিয়ে সে অনার্স কমপ্লিট করবে, এরপরে যে অ্যাপ্লাই করবে 8,000 টাকা দামের পিয়নের বেতনে সরকারি চাকরি। অনলাইনে আসলে অনলাইনে এমন অবস্থা যে ওয়েব পেজে ডলার আছে, প্রিন্ট আউট করবে আর নিয়ে যেয়ে খাবে। মানে ভাই আমি 3 মাসের কোর্স করছি, এখন আমি ইনকাম কেন করতে পারতেছি না? মানে 3 মাসের কোর্স করছে সে পিএইচডি হোল্ডার এখন। হ্যাঁ আজকে আসি কালকে ইনকাম। কি হয়েছে যে আমার তো ভাই পরিবারের অবস্থা খারাপ, তো ফ্যামিলির কন্ডিশন খুব খারাপ, এখন কি হয়েছে যে আমি একটু কিছু করে খাইতে চাই, কালকে থেকে ইনকাম করা যায় এমন একটা কথা বলে। হ্যাঁ তারা তো সাকসেসটাই দেখে, পিছনে যে কতগুলো খেজুর গাছ আছে এটা তো কেউ দেখে না। আচ্ছা আমি এটা রেকর্ডিংটা অফ করে দিই।